بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي بيسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا من علم। আগের পর্বে আমাদের পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছিল, সেখানে কিছু বিষয় আলোচিত হয়েছে। আজকে মূলত আমরা পাকিস্তান যে পরমাণু বোমার অধিকারী হলো, পরমাণু বোমা বিস্ফোরণের মাধ্যমে সপ্তম পারমাণবিক দেশের অধিকারী পারমাণবিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল, সেই ঘটনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তো একটু পেছনে যেতে হবে যে পাকিস্তানের পরমাণু বা মিসাইল কর্মসূচি কিভাবে শুরু হয়েছিল বা কখন থেকে এটা কিভাবে পাকিস্তানে আসলো, এই প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি। তো ইমরান খান তার আত্মজীবনীতে লিখেছেন যে তাকে তিনবার, তিনি যখন আনুষ্ঠানিকভাবে রাজনীতি শুরু করেছেন, যে তেহরিক ইনসাফ শুরু করেন, তার আগে তাকে তার জীবনে তিনবার রাজনীতিতে আসা দাওয়াত দেওয়া হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রথমবার তাকে রাজনীতিতে আসার জন্য দাওয়াত দিয়েছিলেন জেনারেল জিয়াউল হক রহিমাহুল্লাহ, পাকিস্তানের সামরিক শাসক, যিনি আফগান জিহাদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, যাকে ইসরায়েলের মোসাদ বিমান দুর্ঘটনায় তাকে শহীদ করেছিল। তো জেনারেল জিয়াউল হক তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন নওয়াজ শরীফ পাঞ্জাবের প্রধানমন্ত্রী ছিলেন, আর জেনারেল জিয়াউল হক মার্শাল ল জারি করে তিনি পাকিস্তানের সামরিক শাসক হয়েছিলেন। এটা ছিল প্রথমবার। দ্বিতীয়বার ইমরান খানকে রাজনীতিতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন নওয়াজ শরীফ, যখন 1992 সালে পাকিস্তান যখন ক্রিকেট বিশ্বকাপ জিতে পাকিস্তান আসলো, তখন নওয়াজ শরীফ চেয়েছিলেন ইমরান খানকে তার ধরে তাদের মুসলিম লীগে যোগ দেওয়াতে চেষ্টা করেছিলেন। তৃতীয়বার ইমরান খানকে রাজনীতিতে আসার দাওয়াত দিয়েছিলেন মঈনুদ্দিন, পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, যে পাকিস্তানের তখন নওয়াজ শরীফ সরকারকে বরখাস্ত করেছিল প্রেসিডেন্ট। বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন মঈনুদ্দিন কুরেশি। তো মঈনুদ্দিন কুরেশি ইমরান খানকে তার নবগঠিত মন্ত্রী পরিষদে যোগ দেওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন। তো ইমরান খান তিনটা প্রস্তাবকে বিনয়ের সাথে তিনি এড়িয়ে গেছেন, প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন, এড়িয়ে গেছেন। তার বক্তব্য ছিল এমন যে ইমরান খানের, দেশের রাজনৈতিক অবস্থা আমাকে উদ্বিগ্ন করে তুলছিল, আবার রাজনীতিও আমার পিছু পিছু দৌড়াচ্ছিল, কোনো মতে রাজনীতি আমার পিছু ছাড়ছিল না। সাংবাদিকরাও বিভিন্ন সাক্ষাৎকারে আমার বারবার একই প্রশ্ন করছিল আমাকে যে আপনি খান সাহেব, আপনি রাজনীতিতে কবে আসছেন? সবগুলো প্রশ্নের উত্তরে ইমরান খান স্পষ্ট করে কিছু বলতেন না। তিনি হয় প্রশ্ন এড়িয়ে যেতেন, না হয় কিছু না বলে অন্য প্রসঙ্গে চলে যেতেন। এর মধ্যে জীবন 92 সালে বিশ্বকাপ জিতে আসলেন। জিতে আসার পরে তিনি অবসর গ্রহণ করলেন। অবসর গ্রহণ করার পর তিনি তার একটা ড্রিম প্রজেক্ট, শওকত খানম ক্যান্সার হাসপাতাল, তার মায়ের নামে। তাই ইমরান খানের মায়ের ক্যান্সার হয়েছিল। তো পাকিস্তানে সে সময় উন্নত মানের, আন্তর্জাতিক মানের ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা ছিল না। তো মা মোটামুটি অনেকটা উন্নত চিকিৎসার অভাবে মারা গেছেন, এমন একটা কথা প্রচলিত আছে। তো মা যখন ক্যান্সার রোগ চিকিৎসা না পেয়ে মারা গেলেন, তখন ইমরান খান প্রতিজ্ঞা করলেন যে তিনি মায়ের নামে একটা ক্যান্সার হাসপাতাল করবেন, আন্তর্জাতিক মানের, যেখানে গরিব দুঃখী সবাই এসে চিকিৎসা পাবে। যারা গরিব তারা বিনামূল্যে চিকিৎসা পাবে, স্বল্প মূল্যে চিকিৎসা পাবে। তো কাজ শুরু হয়েছে 1994 সালের অক্টোবর। ইমরান খানের শওকত খানম ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ মোটামুটি সম্পন্ন, ডাক্তার নার্স নিয়োগ দেওয়া হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে চিকিৎসার কাজ শুরু হবে। তবে এর মধ্যে যত ফান্ড ছিল হাসপাতালের নামে, ফান্ড শেষ হয়ে গেছিল, ফান্ড ফুরিয়ে গেছিল। হাসপাতালকে চালানোর, ডাক্তার নার্সদের বেতন দেওয়ার, আরও কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার দরকার ছিল, সেগুলো কেনার মতো আর টাকা ছিল না। তো সার্বিকভাবে সব খরচ উঠানোর জন্য মোটামুটিভাবে ইমরান খানের প্রয়োজন ছিল $40 লাখ। তিনি নানা জায়গায় হাত পেতেছেন, অনেক চেষ্টা করেছেন, কোথাও থেকে কোনো আশার আলো দেখতে পাচ্ছিলেন না যে শওকত খানম মেমোরিয়াল হাসপাতালের জন্য এই $40 লাখ কোত্থেকে তিনি আনবেন, কার কাছে পাবেন।
অনেক দিন চিন্তা ভাবনা করার পরে কোনো কুল কিনারা করতে পারছিলেন না। তো তার বন্ধু ছিল খান সাহেব, ইমরান খানের বন্ধু তাহের আলী খান। তাহের আলী খান ইমরান খানকে প্রশ্ন দিল, উত্তর পরামর্শ দিল যে তুমি এ, ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নেমে পড়ো। তো ইমরান খান ভাবলেন দোস্ত তাহের খান তাকে দুষ্টুমি করে বলছে, তাকে পরিহাস করছেন। তিনি ভাবতে এই জন্য বিষয়টা গুরুত্ব দিলেন না। পরে যখন কথা বল তাহের আলী খান আবার পরামর্শ দিল যে তুমি ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নেমে পড়ো। তখন ইমরান খান বিষয়টা নিয়ে ভেবে দেখলেন, না দোস্ত তো বিষয়টা নিয়ে আসলে দুষ্টুমি করছে না, বাস্তবে সত্যি সত্যি কথাটা বলছে। তিনি চিন্তা করলেন, পরিকল্পনা তাহের খানের কাছে পরিকল্পনা ছিলেন যে ভিক্ষার ঝুলি নিয়ে কিভাবে নামতে বলছে। তো তাহের খান বললেন যে লক্ষ কোটি টাকা তো কেউ দিচ্ছে না, সাধারণ মানুষের কাছে আমরা 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা করে নয় তোলা শুরু করি, দেখা যাক এই এটা বুদ্ধিটা কাজে লাগে কিনা। তো পরামর্শটা খান সাহেব গ্রহণ করলেন, তিনি তার মনে ধরলো বিষয়টা। তিনি তার একটা গাড়ি নিয়ে, সে পিক আপের মতো একটা গাড়ি নিয়ে লাহোরের রাস্তায় নেমে পড়লেন টাকা সংগ্রহে, ভিক্ষার জন্য। তো তিনি সবাই 2 হাতে টাকা দিচ্ছে, গাড়ির দরজা দিয়ে তিনি টাকা নিয়ে নিয়ে ওই গাড়ির ভিতরে রাখছেন গোনা ছাড়াই। এর তো এক তো দেখা গেল অল্প সময়ের মধ্যে শুধু লাহোর থেকে 5 লাখ রুপি উঠে গেল। তো ইমরান খান দেখলেন কৌশলটা আসলে কাজে লাগছে, বেশ কার্যকর, ফলপ্রসূ। তিনি চিন্তা করলেন যে এই মিশনটা শুধু লাহোর নয়, পুরো পাকিস্তান জুড়ে তিনি মিশনটা ছড়িয়ে দেবেন, টাকা তহবিল সংগ্রহের অভিযান, অর্থাৎ ভিক্ষার ঝুলে নিয়ে নেমে পড়ার অভিযানটা। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে তিনি এই সংগ্রহ অভিযান চালালেন। তো এভাবে একটানা 7 সপ্তাহ এই মাধুকরী সংগ্রহের অভিযান চললো। মাধুকরী শব্দটা আসলে এটা বাংলার যে যে বিভিন্ন সাধু, বৌদ্ধ সাধু যারা, ভিক্ষু যারা, হিন্দু সাধক যারা, তারা একটা সময় মাধুকরী মাধুকরী বলতে বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করে, পেশাদার ভিক্ষুক নয়, বিভিন্ন যারা ব্রতের কারণে, বিভিন্ন কোনো সাধারণের কারণে ভিক্ষা করে খান, জীবিকা নির্বাহ করে। এই যে জীবিকাটা, যে ভিক্ষাটা তারা লাভ করেন সারাদিন ঘুরে বা 10 বা 20 বাড়ি ঘুরে, সেই অর্জিত পাওয়া ভিক্ষাটাকে মাধুকরী বলা হয়। তো এখন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথায় কথা বলেন, মাইনে ভিক মাং মাং কর জীবন জীবন বাঁচায়া, আমি আমার জীবন ভিক্ষা করে করে কাটিয়েছি। একটা সময় আমি চা দোকানে চাকরি করে কাটিয়েছি। উনি এ ধরনের দারিদ্র বিলাস করতে বেশ পছন্দ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলে, আমি ভিক্ষা করে করে একসময় জীবিকা নির্বাহ করেছি। ওই তার সাধুত্ব বরণ করার পর, সংসার ত্যাগ করার পর একটা ধারা আছে যে ভিক্ষা করে খেতে হবে কিছুদিন। বর্তমানে বৌদ্ধ ভিক্ষু যারা, তারাও একটা সময় বছর একটা দিন ভিক্ষা করে, এই তো ভিক্ষা করে খায়। তো আবার এই হিন্দু ধর্মে কিছু কেউ কেউ বাবা মারা গেলেও কিছুদিন ভিক্ষা করে, এটা ধর্মের একটা অংশ। এটাকে এই অংশ ইয়াতে অর্জিত বা সংগ্রহ করা ভিক্ষাকে মাধুকরী বলা হয়। তো 7 সপ্তাহ পর যখন তিনি মাধুকরী সংগ্রহ করে সমাপ্ত ঘোষণা করলেন, তখন তার শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের তহবিলে তার দরকার ছিল $40 লাখ। তো পুরো পাকিস্তানের অভূতপূর্ব অংশগ্রহণে সর্বমোট উঠলো $50 লাখ। তার মানে হলো $1 মিলিয়ন অতিরিক্ত। এই যে একটা টাকা অভিযান, তহবিল সংগ্রহ অভিযান সারা পাকিস্তান জুড়ে তিনি চালিয়েছেন। তো এই অভিযানের দুটি বিষয়ে ইমরান খানের সামনে স্পষ্ট হয়েছে, একটা তো টাকা উঠেছে, আরো একটি অপ্রত্যাশিত বিষয়ও ইমরান খানের সামনে এসেছিল। তো ইমরান খানের ভাষায় তিনি বলছেন, আমি কল্পনাও করতে পারিনি। তিনি খুব সুন্দর আন্তরিক ভঙ্গিতে সাক্ষাৎকারটা দিয়েছেন। তাকে সাক্ষাৎকারটা আজকে দেখে আমার মনে হলো যে আসলে খুব আন্তরিক, তিনি খুবই বিষয়টা নিয়ে এক্সাইটেড ছিলেন, অর্থ তহবিল সংগ্রহের অভিযানটা নিয়ে। তিনি বলছেন, আমি কল্পনাও করতে পারিনি যে পাকিস্তানের জনগণ এত বড় মনের মানুষ, আমার উপর তারা কত বেশি আস্থা রাখে, সেটা আমি তহবিল সংগ্রহ করতে গিয়ে বুঝতে পেরেছি। লোকজন আমাকে এভাবে দিল খুল কর মদত করেনগে, মানে আমাকে এভাবে দিল খুলে মদত করবে, সাহায্য করবে, পয়সা বি দিয়া, দোয়া বি দিয়া, শুক্রিয়া বি আদায় কিয়া। ওনার ভাষায়, কাপ্তানের ভাষায়, আমি এতটা ভাবিনি। তো তিনি বললেন, আমি পুরো দেশের সাধারণ মানুষের যতই শুক্রিয়া আদায় করি, এই ঋণ কোনোদিন কখনো কিছুতেই শোধ হওয়ার নয়। তো এটা ছিল আর্থিক সংগ্রহের বিষয়। ইমরান খান আরো একটা বিষয়, এই অর্থ সংগ্রহ করতে গিয়ে তার সামনে স্পষ্ট হলো, সেটা হলো তিনি দেখলেন যে মানুষের, সারা পাকিস্তানের মানুষ তাকে অন্যরকম ভালোবাসে, অন্যরকম শ্রদ্ধা করে, তার এই বিশ্বকাপ জেতার কারণে। এটাই মূলত মূল কারণ ছিল। তো এই ঘটনার পর থেকে ইমরান খান রাজনীতিতে আসার কথা গুরুত্বের সাথে চিন্তা করতে শুরু করলেন।
তার আশেপাশের লোকজনের কাছে রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহের কথা বলা শুরু করলেন। রাজনীতিতে আসার কথা তিনি মোটামুটি বিভিন্ন জায়গায় আলোচনা শুরু করেছেন। তো তহবিল সংগ্রহের অভিযান শেষ হয়েছে অক্টোবরে, আর এরপরে ডিসেম্বরে হাসপাতাল উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তো এর ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে হাসপাতাল উদ্বোধনের জন্য। তো তখন প্রেসিডেন্ট ছিলেন আসিফ আলী জারদারি, বেনজির ভুট্টোর স্বামী। আসিফ আলী জারদারি এক ধরনের সব জায়গায় ক্রেডিট নিতে চান, তিনি নিজেকে একটু জাহির করতে চান, এবং একটা মানুষকে তার আছে। তিনি আবার আমাদের দেশের ইয়ার ঘনিষ্ঠ দোস্ত, যে মরহুম শাখা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী আর আসিফ আলী জারদারি খুবই ঘনিষ্ঠ দোস্ত। দুজনে একটু প্রকাশ করতে, কথা বলতে পছন্দ করে, নিজেকে একটু এই হার্ডম ঝাড়তে পছন্দ করে। আমাদের শাখা চৌধুরী এমনই ছিলেন। তো দুই দোস্তের স্বভাব মিল আছে। আসিফ আলী জারদারিও ঠিক ব্যক্তিগত এমন। তিনি ব্যক্তিগতভাবে মেসেজ পাঠালেন ইমরান খানের কাছে যে, খান সাহেব, আমি আপনার হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হতে চাই। নিজে প্রধান অতিথি হওয়ার প্রস্তাব দিয়েছে, আমি উদ্বোধন করতে চাই আপনার হাসপাতাল। দেশের প্রেসিডেন্ট উদ্বোধন করতে যাচ্ছে, এটা তো আনন্দের বিষয়। কিন্তু ইমরান খান ঠিক করেছিলেন তার হাসপাতাল উদ্বোধন করবে হাসপাতালের একজন রোগী, ক্যান্সার আক্রান্ত ছোট্ট বালিকা, তাকে দিয়ে তিনি ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করাবেন। এর আগে থেকে ঠিকঠাক করা ছিল। তো উদ্বোধন অনুষ্ঠান, নির্দিষ্ট তারিখ উদ্বোধন অনুষ্ঠান হলো। তো ইমরান খান কি করলেন, প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং তার স্বামীকে প্রধান অতিথি করা তো দূরের কথা, অনুষ্ঠানে দাওয়াত দিলেন না, তিনি দাওয়াত দেননি। এই ঘটনায় পিপলস পার্টির মিয়া বিবি, মানে বেনজির ভুট্টো এবং আসিফ আলী জারদারি বেজায় নাখোশ হলো, তারা গোস্বা হলো যে আমাদেরকে দাওয়াত দিল না, এত বড় অপমান। আমরা যেচে প্রধান অতিথি হতে চাইলাম, সেটাও নাকচ করলো। তো পিপলস পার্টির মিয়া বিবি খুবই গোস্বা হলো বিষয়টাতে, তাদের মাথায় বিষয়টা ছিল। আমাদের দেশের হিংসামূলক রাজনীতির মতোই। বেনজির ভুট্টো কি করলো, তখন তিনি প্রধানমন্ত্রী, পিটিভিতে তখন শওকত খান মেমোরিয়াল হাসপাতালের নিয়মিত অ্যাড যেত। তো অ্যাডের মাধ্যমে প্রচারণামূলক বিজ্ঞাপনের কারণে সারা বছরে অনেক টাকা তহবিল আসতো এই খাতে। তো বেনজির ভুট্টো রেগে মেগে কি করলো, পিটিভিতে শওকত খান মেমোরিয়াল হাসপাতালের বিজ্ঞাপন বন্ধ করে দিল। আর এই চাঁদা রমজান মাসে বিজ্ঞাপনটা একটু বেশি করে দেওয়া হতো, তো রমজান মাসে অনেক টাকা চাঁদা উঠতো। তো হাসপাতালের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়াতে সেই বছর হাসপাতালের তহবিল সংগ্রহ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বা হাসপাতালের আর্থিক অবস্থা খারাপ। তো একটা কারণে আবার অবস্থা একটু ঘুরে দাঁড়িয়েছে, যে ওই বছরে ব্রিটিশ রাজপরিবারের রাজবধূ প্রিন্সেস ডায়ানা পাকিস্তানের হাসপাতালের পরিদর্শনে এসেছিল। তখন ইমরান খানের স্ত্রী জেমিমা খান, জেমিমা তার মুসলমান হওয়ার পর নাম হয়েছিল হাক্কা খান, ওই হাক্কা খানের বান্ধবী ছিল। জেমিমাও ব্রিটিশ নাগরিক, আর ডায়ানাও ব্রিটিশ নাগরিক, দুজনে বান্ধবী ছিলেন। তো বান্ধবী জেমিমা খান দাওয়াত দিয়েছিলেন প্রিন্সেস ডায়ানাকে। প্রিন্সেস ডায়ানা এই হাসপাতাল পরিদর্শনে আসলেন। প্রিন্সেস ডায়ানা ছিলেন সেই সময়কার বিশ্বের সবচেয়ে 1 নম্বর বা 2 নম্বর সেলিব্রিটিদের একজন, মার্কিন প্রেসিডেন্টের পরে বা তার চেয়েও বেশি বড় সেলিব্রিটি, যেদিকে যান সেদিকে মিডিয়া। তো প্রিন্সেস ডায়ানা হাসপাতালে পরিদর্শনে আসার পরে শওকত খান মেমোরিয়াল হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল সারা বিশ্বের মিডিয়াতে আসলো। এটা একটা লাভ হয়েছে বিশ্ব মিডিয়াতে যাওয়ার কারণে, তার বিভিন্ন জায়গায় লিঙ্ক, বিভিন্ন জায়গায় এটা তহবিল সংগ্রহটা কিছুটা সহজ হয়েছিল। তো ইমরান খানের এই যে উত্তরণ, শওকত খান মেমোরিয়াল হাসপাতাল, তহবিল সংগ্রহ এবং রাজনীতির ব্যাপারে রাজনীতিতে আসার ব্যাপারে তার উৎসাহ, এটা প্রচলিত যারা রাজনীতিবিদ ছিল তাদের জীবনে একটা অশনি সংকেত বাজিয়ে দিল। তারা এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লো যে এমন একজন যে সেলিব্রিটি, এমন একজন যাকে সবাই চিনে, সবাই পছন্দ করে, ভালোবাসে, এমন একজন লোক যারা রাজনীতিতে যদি আসে তাহলে তাদের জন্য একটা ক্ষতি হতে পারে। এর মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। 1996 সালের 14 এপ্রিল সকালবেলা ইমরান খান প্রস্তুতি নিচ্ছিলেন বাসা থেকে। তিনি একজন পাকিস্তানের বিজনেস টাইকুন, বড় শিল্পপতি নাসিম সেহগাল, এই শিল্পপতিকে হাসপাতাল পরিদর্শনে নিয়ে যাবেন। হয়তো পরিদর্শন শেষে শিল্পপতি যদি ভালো লাগে, মন গলে, মোটা অঙ্গের অনুদান দিবেন বা বিনিয়োগ করবেন। তো হাসপাতালে বেরোবেন নাসিম সেহগাল সহ, এমন সময় খবর আসলো যে হাসপাতালে বোমা বিস্ফোরণ হয়েছে, ভিন্ন অর্থে হাসপাতালে বোমা হামলা করা হয়েছে। তো বোমা হামলার কারণে, বোমা হামলার আঘাতের সাথে সাথে 2টি ক্যান্সার আক্রান্ত শিশু মারা গিয়েছে। এবং এটি ছিল পাকিস্তানের ইতিহাসের প্রথম কোনো হাসপাতালের বোমা হামলা। তো এই হামলায় 7 জন নিহত হয়েছিল, মারা গিয়েছিল, এবং 35 জন গুরুতর আহত হয়েছিল।
আর হাসপাতালের কোটি কোটি টাকা খরচ মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যন্ত্রপাতি অনেক, অপারেশন থিয়েটার নানা কিছু ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। তো এদিকে এই ঘটনা হওয়ার একটু পর পরে বেনজির ভুট্টো কি করলো, সাথে সাথে হাসপাতাল পরিদর্শন আসলো সেদিনে। তো বেনজির ভুট্টোর প্রতি এই প্রধানমন্ত্রী এত বেশি খাপ্পা ছিল, এত বেশি নাখোশ ছিল, যে প্রধানমন্ত্রী এক দরজা দিয়ে ঢুকলো আর ইমরান খান আরেক দরজা দিয়ে বেরিয়ে গেলেন। দেশের প্রধানমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে এসেছেন, তাকে অভ্যর্থনা জানাবেন, ইস্তেকবাল করবেন, না, ইমরান খান আরেক দরজা দিয়ে বেরিয়ে গেছেন। তো প্রধানমন্ত্রী নিজে নিজে সেটা হাসপাতাল দেখে চলে গেছেন। তো পরদিন প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রশ্ন করা হলো, আপনি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন না যে? তো খান সাহেব বললেন, বেনজির ভুট্টো নাটক করার জন্য এসেছে, আমি নাটক পছন্দ করি না, ড্রামা ড্রামা পছন্দ নেই। তো বেনজির ভুট্টোর সাথে ইমরান খান আরেকটা যোগ করলেন যে বেনজির ভুট্টোর সাথে আমার সম্পর্ক তখনই ঠিক হতে পারে যখন বেনজির ভুট্টো টিভিতে বিজ্ঞাপন, আমার হাসপাতালের বিজ্ঞাপন বন্ধ করার কারণে হাসপাতালের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, বেনজির ভুট্টো যখন সেই ক্ষতিটা আমাকে পুষিয়ে দেবে, তখন তার সাথে আমার সম্পর্ক ঠিক হবে। তো পরদিন নওয়াজ শরীফ হাসপাতাল পরিদর্শনে এসেছে। ইমরান খান নওয়াজ শরীফকে এমনি ব্যক্তিগতভাবে পছন্দ করতেন, তো ব্যাপকভাবে অভ্যর্থনা জানালেন। এবং নেওয়াজ শরীফের প্রশংসা করে ইমরান খান বললেন যে নেওয়াজ শরীফ তার শাসনামলে হাসপাতাল নির্মাণে কোনো বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেননি। এই কথা বলে ইঙ্গিত করেছেন এর দিকে, বেনজির ভুট্টোর দিকে, যে তার মানে এখন হাসপাতাল নির্মাণের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, আমার একটা পরোক্ষ ইঙ্গিত ছিল। তো সেদিন এক প্রশ্ন জবাবে ইমরান খান বলেছেন যে আমি সরকারের সাথে নেই, তবে সরকার পরিবর্তন জন্য যারা আন্দোলন করছে তাদের সাথে আছি, মানে উনি নেওয়াজ শরীফের সাথে আছেন এমন একটা ইঙ্গিত দিয়েছিলেন। নেওয়াজ শরীফ তখন বেনজির ভুট্টো সরকারকে পতন ঘটানোর জন্য আন্দোলন করছিল। তো বোমা বিস্ফোরণের 11 দিন পর, হাসপাতালে বোমা বিস্ফোরণ হয়েছে তার 11 দিন পর, মানে 25 এপ্রিল 1996 সাল, তো ইমরান খান লাহোরের এক হোটেলে প্রেস কনফারেন্সের আহ্বান করেছেন। তো এই প্রেস কনফারেন্সে তিনি তার নিজস্ব রাজনৈতিক দল তেহরিক ইনসাফ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন, এবং দলের ইশতেহারে তিনি বলেছিলেন তিনি পাক রাজনীতিতে চলমান যে চলছে যে ভিআইপি কালচার, যে বড় বড় ব্যক্তিদের জন্য বড় বড় ভিআইপি কালচার তিনি খতম করবেন। পাশাপাশি যে ভাঙচুর, ধ্বংস, নেতিবাচক রাজনীতি তিনি করবেন না, এবং বেকারত্ব, দুর্নীতিকে তিনি খতম করবেন। পাশাপাশি তিনি কখনো পুতুল প্রধানমন্ত্রী হবেন না, তিনি একটা স্বাধীন সার্বভৌম প্রধানমন্ত্রী হবেন। পাশাপাশি খান সাহেব সেদিনের ইশতেহারের বক্তব্যের পাশাপাশি উদ্বোধনী বক্তব্যে তরুণ শ্রেণীর নারীদের প্রতি বিশেষ আবেদন জানিয়েছেন, তারা যেন তেহরিক ইনসাফে যোগ দেয়, তাদেরকে দলে দলে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে তার দলে কখনো অতীতের লুটেরা রাজনীতিবিদ, যারা দুর্নীতি রাজনীতিবিদরা, তার দলে তিনি কখনো ঠাঁই দিবেন না, তার দলে তিনি তাদেরকে নিবেন না। তো এই ঘোষণা দেওয়ার সময় রাজনৈতিক জীবন শুরু করার সময় তার আশেপাশে অল্প কয়েকজন আত্মীয় স্বজন, অল্প কয়েকজন বন্ধু বান্ধব ছাড়া আর কেউ ছিল না তেমন। বেনজির ভুট্টো ইমরান খান যখন তার দল ঘোষণা করার পর বেনজির ভুট্টো প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছিলেন যে ইমরান খান রাজনীতিতে এসেছেন, ভালো কথা, ঠিক আছে, ভালো, তো আশা করি কাপ্তান সাহেব বল টেম্পারিং করবেন না। এই একটা নারীর সুলভ তিনি মানে করতে তিনি হলেন না আর কি, ভুললেন না এই খোঁচা দিতে। তো তখন ওর বল টেম্পারিং শব্দটা বেশ প্রচলিত। এটা এটা মূলত শুরু হয়েছিল ইংল্যান্ড দলের তখন অধিনায়ক ছিল মাইক আর্থারটন। তো মাইক আর্থারটন এবং ইংল্যান্ড দলের লোকেরা একটা তখন কেলেঙ্কারি ছিল যে মাইক আর্থারটন কি করতো, বল টেম্পারিং করতো। বল টেম্পারিং মানে হলো নতুন বল আসলে সে বলের যে সুতো আছে, সুতোটাকে খোঁচাখুচি করে করে ফাঁকে ফাঁকে সুতোটা তুলে ফেলতো। সুতো তোলার কারণে ওই বলে বাড়তি সুইং আসতো। এটা একটা সমস্যা ছিল ইংল্যান্ড দল আরেকটা শয়তানি করতো, সেটা হলো বডি লাইন বোলিং। সেই 90 দশকের এই দুইটা বিষয় কেলেঙ্কারি ছিল। বডি লাইন বোলিং ছিল, তারা কি করতো, বোলিং করার সময় ফাস্ট বোলার মাইক আর্থারটন, একটা ছিল ডমিনিক ক্লার্ক, বড় বড় যে খেলোয়াড় ইংল্যান্ডের ফাস্ট বোলার যারা ছিল, তারা বডি লাইন বোলিং হলো সরাসরি শরীর মানে কোমরের উপরিভাগ তাক করে বোলিং করতো, যাতে ব্যাটসম্যান মানে নিরাপদে বা নির্বিঘ্নে ব্যাট করতে না পারে। তো বডি লাইন বোলিং আর বল টেম্পারিং এর জন্য ইংল্যান্ড দল খুবই কুখ্যাত ছিল তখন। আর এই বল টেম্পারিং শব্দটা তখন বেশ প্রচলিত ছিল। তো বেনজির ভুট্টো ওই শব্দটাই ব্যবহার করেছে খান সাহেবকে খোঁচা দিতে গিয়ে। তো ইমরান খানও কম চান না, ইমরান খান সাহেব সাথে সাথে উত্তর দিলেন, মোহতারামা বেনজির ভুট্টো, তিনি বলেছেন, মোহতারামা বেনজির ভুট্টো,
আপনি নিউট্রাল আম্পায়ার রাখুন, তারপর দেখুন বল টেম্পারিং কে করে। তো দৈনিক জং পত্রিকায় একটা প্রবন্ধে ছাপা হলো যে একটা ইমরান খানের সমালোচনা করে যে তাহরিক নাম দিয়ে যত রাজনৈতিক দল পাকিস্তানে শুরু হয়েছে তারা কখনো সফল হয়নি। তো এটা তো পাকিস্তান মিডিয়ার কথা। বিশ্ব মিডিয়াতেও পাকিস্তান ইমরান খানের দল নিয়ে খুব একটা ইতিবাচক সংবাদ ছিল না, খুব বেশি ছিল না। ভারতের পত্রপত্রিকা ইমরান খানকে বলেছিল মৌলবাদীদের দোষর আখ্যা দিয়েছিল। আর অস্ট্রেলিয়ান পত্রিকায় তেহরিক ইনসাফের ইশতেহারকে কাল্পনিক বলেছিল। বিবিসি, ভয়েস অফ আমেরিকা বলেছিল যে ইমরান খানের পরিবর্তন যে ইশতেহার দিয়েছে সেটা অস্পষ্ট। তো ঘরোয়া রাজনীতিতে এটা ছিল ইমরান খানের সূচনা। তো ইমরান খান এবং বেনজির ভুট্টোর যে দ্বন্দ্ব, সেটা আসলে তুলে আমরা ইমরান খানের কথা এখানে বলার উদ্দেশ্য ছিল না। বেনজির ভুট্টো এবং ইমরান খানের দ্বন্দ্বটা বোঝানোর জন্য ইমরান এবং বেনজির ভুট্টো আমাদের মূল আলোচ্য বিষয়। তো বেনজির ভুট্টো কি কঠিন পরিস্থিতিতে, কি প্রতিকূল পরিস্থিতিতে, ঘরে এবং বাইরে পরিস্থিতিতে তিনি মিসাইল প্রযুক্তি বাইরে থেকে নিয়ে এসেছিলেন একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে, সেটা বলার উদ্দেশ্য। এটা বলতে গিয়ে ইমরান খানের ভূমিকাটা টানতে হলো। তো ইমরান খানের সাথে বেনজির ভুট্টোর দ্বন্দ্ব আগে থেকে ছিল। তো এই তো ইমরান খানের সাথে দ্বন্দ্ব, পাশাপাশি ঘরোয়া রাজনীতির মতো বেনজির ভুট্টো এই পররাষ্ট্র বিষয়ে বাইরে থেকে একটা বিশাল ধাক্কা খেয়েছেন 1996 সালের দিকে ইমরান খানের সাথে ঠোকাঠুকির পাশাপাশি। সেই ঘটনা ছিল এমন যে এ, এ, প্রধানমন্ত্রী 1996 সালের আগে বেনজির ভুট্টো আমেরিকা সফরে গিয়েছিলেন। আমেরিকা সফরে গিয়ে তার সাথে আমেরিকার সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল। তখন আমেরিকার প্রধান প্রেসিডেন্ট ছিল বিল ক্লিন্টন। তার সাথে নারীদের সাথে এমনি সম্পর্ক ভালো থাকে, তিনি নারীদের প্রতি এমনি আগ্রহী থাকেন। বেনজির ভুট্টোকে তিনি আরো অন্যরকম বিপুল সংবর্ধনা দিয়ে বাড়তি গুরুত্ব দিয়ে তার সাথে বৈঠক করেছেন। তো এই জন্য দুই দেশের সম্পর্ক অনেক আগের তুলনায় অনেক ভালো দিকে যাচ্ছে, এমনি ভালো ছিল, আরো ভালো দিকে যাচ্ছিল। কিন্তু 1996 সালের শুরু থেকে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছিল, বিল ক্লিন্টনের ব্যক্তিগত আগ্রহ থাকা সত্ত্বেও। এর পিছনে কারণ ছিল দুটি কারণ। একটা হলো চাইনিজ মিসাইল, আর একটা ছিল একটা ওভারকোট। এটা দুইটার পিছনে দুটি গল্প আছে। তো আমেরিকার অভিযোগ ছিল যে পাকিস্তান চীনের কাছ থেকে M9 মিসাইল পেয়েছে। চীনের এই M9 মিসাইলের মাত্রা পাল্লা ছিল 600 কিলোমিটারের বেশি। তো পাকিস্তানকে এই মিসাইল দিয়ে চীন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, এটা ছিল আমেরিকার দাবি। চীন বলল আমাদের এই M9 মিসাইলের মাত্রা হলো 300 কিলোমিটার। তো এত স্বল্প মাত্রা একটা মিসাইল দিলে এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয় না। আন্তর্জাতিক আইন ছিল যে এক দেশ আরেক দেশকে দূরপাল্লার মিসাইল বা প্রযুক্তি সরবরাহ করতে পারবে না। তো চীন এটার প্রতিবাদ জানিয়েছে যে আমরা আমরা পাকিস্তানকে M9 মিসাইল দিইনি, আমরা তাদেরকে M11 মিসাইল দিয়েছি, এটার মাত্রা 300 কিলোমিটার। এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়নি, সুতরাং এই অভিযোগ করার কোনো যৌক্তিকতা নেই। তো আমেরিকা এখানে থামলো না, আমেরিকা আরো অভিযোগ করলো। যে কি অভিযোগ? আমেরিকার অভিযোগ ছিল যে তারা শুধু এম M9 নয়, চীন আমেরিকাকে অ্যাটমিক রিং ম্যাগনেট এটাও দিয়েছে। তো এই রিং ম্যাগনেট হলো, এটার মাধ্যমে ইউরেনিয়াম পরমাণু বোমা বানানোর, পরমাণু অস্ত্র বানানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে গ্যাস সেন্ট্রিফিউজটাকে এই ইউরেনিয়াম রিং ম্যাগনেটের মাধ্যমে সেন্ট্রিফিউজকে অ্যাটমিক বোমা বানানোর উপযুক্ত করা যায় এই রিং ম্যাগনেটের মাধ্যমে। তো এটাও আন্তর্জাতিকভাবে লেনদেন করে এক দেশ আরেক দেশকে দিয়ে, এটা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ, আমেরিকার আইনে নিষিদ্ধ আর কি, তারা তো মোরল। তো এই একটা অভিযোগ পাকিস্তানের উপর ছিল। এই অভিযোগটা মারাত্মক ছিল। এর 1 বছর আগে আমেরিকা সফর করে এসেছিল বেনজির। এখন একটা সুন্দর সম্পর্কের মধ্যে আবার এই পানি ঢেলা, পানি পড়ে যাওয়া, এটাকে সম্পর্কটা খারাপ হওয়া, এটা বেনজিরের জন্য তো চাপ ছিল। তো এখন এসব ঘটনার পরে, অভিযোগ করার পরে আমেরিকার পররাষ্ট্র দপ্তর পাকিস্তানের বিরুদ্ধে কড়া বিবৃতি দিতে শুরু করছে। তো এই যে পাকিস্তান এবং আমেরিকার মধ্যে টানাপোড়েন, এটার একমাত্র কারণ শুধু M9 মিসাইল বা রিং ম্যাগনেট ছিল না, আরো একটা কারণ ছিল যেটার কারণে আমেরিকা এবং পাকিস্তানের সম্পর্কটা খারাপ হচ্ছিল দিন দিন। সেটা ছিল যে 1993 সালে বেনজির ভুট্টো প্রথমবার পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করার পরেই তিনি চীন এবং উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী হওয়ার পর। এই সফরের কারণে মার্কিন গোয়েন্দা বিভাগ বুঝতে পেরেছিল যে ডাল মে বহুত কুছ কালা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন চীন গেল এবং ওখান থেকে উত্তর কোরিয়া গেল? উত্তর কোরিয়া তো ওদের সৎ বোনের মতো, সৎ মায়ের মতো আমেরিকার সাথে সাপে নেউলের সম্পর্ক। তো
বেনজির ভুট্টো চীন এবং উত্তর কোরিয়া সফর শেষ করে আসতে না আসতেই মার্কিন গোয়েন্দা বিভাগ হইচই শুরু করে দিল। তারা বললো যে কি, বেনজির বেনজির ভুট্টো উত্তর কোরিয়া থেকে নওডং এবং ইয়ারোডং এই এই নামে দুইটা দূরপাল্লার মিসাইল প্রযুক্তি সে উত্তর কোরিয়া থেকে নিয়ে এসেছে। উত্তর কোরিয়া থেকে এই প্রযুক্তি আনার জন্য সে এই বেনজির ভুট্টো উত্তর কোরিয়াতে গিয়েছিল। এবং পাশাপাশি এটা এনেছে ঠিক আছে, কিন্তু পাশাপাশি উত্তর কোরিয়ার কাছে পাকিস্তানের অ্যাটমিক যে টেকনোলজি সেটা বিক্রি করে এসেছে বেনজির ভুট্টো। এটা নিয়ে আমেরিকা খুব আহ, উম, পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করা শুরু করেছে। এ নিয়ে দুই দেশের মধ্যে অনেক টানা হেঁচড়া, বিতর্ক, বর্ষা বর্ষা হয়েছে, কথা চালাচালি হচ্ছিল। এমনকি 2004 সালে এক জাপানি পত্রিকায় সাক্ষাৎকার বেনজির ভুট্টো স্বীকার করেছিলেন যে পাকিস্তান উত্তর কোরিয়া থেকে মিসাইল টেকনোলজি ক্রয় করেছে, তবে এই প্রযুক্তিটা পাকিস্তান টাকা দিয়ে কিনেছে। এই এই টাকা না দিয়ে এর বিনিময়ে উত্তর কোরিয়াকে আণবিক বা অ্যাটমিক প্রযুক্তি তাদেরকে দেয়নি। তো এইভাবে ঘটনা আগাচ্ছিল। বেনজির ভুট্টো পাকিস্তানের জন্য মিসাইল টেকনোলজি তিনি আসলে টেকনোলজি তিনি নিজে এনেছিলেন উত্তর কোরিয়া থেকে। এই জন্য পাকিস্তান আজীবন কৃতজ্ঞ থাকবে বেনজির ভুট্টোর কাছে। তো 2007 সালে বেনজির ভুট্টো নিহত হয়েছে বোমা হামলা, তার সমাবেশে বোমা হামলা করে তাকে মেরে ফেলা হয়েছে। তো 2008 সালে ভারতীয় লেখক শ্যাম ভাটিয়া তিনি বেনজিরের একটি জীবনী লিখেছেন, গুড বাই শাহজাদি। গুড বাই শাহজাদিতে শ্যাম ভাটিয়া তিনি অনেক কথা লিখেছেন, যেগুলো আগে আগে অনেকের জানা ছিল না। তো শ্যাম ভাটিয়া ছিলেন একজন ওয়ার করেসপন্ডেন্ট। তিনি যুদ্ধ বিষয়ক সংবাদদাতা, সুদান এবং আফগানিস্তান যুদ্ধ তিনি কভার করেছেন। ভারতীয় পররাষ্ট্র বিষয়ে তাকে শ্যাম ভাটিয়াকে একজন বিশেষজ্ঞ বিবেচনা করা হয়। তিনি নিজের বইতে শ্যাম ভাটিয়া দাবি করেছেন যে 2003 সালের এক সাক্ষাৎকারে বেনজির ভুট্টো তার কাছে স্বীকার করেছিলেন যে উত্তর কোরিয়াকে পাকিস্তান তিনি তার মাধ্যমে আণবিক প্রযুক্তি দেয়া হয়েছিল এই বেনজির ভুট্টোর মাধ্যমে। এই কথা বেনজির ভুট্টো নাকি তার কাছে স্বীকার করেছে। এই এই বইটা প্রকাশ হয়েছে 2008 সালে, তখন বেনজির ভুট্টো পৃথিবীতে বেঁচে নেই। এমনকি শ্যাম ভাটি এটাও লিখেছে গুড বাই শাহজাদিতে, বেনজির ভুট্টো যখন এই কথা বলছিলেন যে উত্তর কোরিয়াকে আণবিক প্রযুক্তি দিয়েছিলেন, তিনি বহন করে নিয়ে গেছেন, এই কথা বলার সময় বেনজির ভুট্টোর চোখ বেশ উজ্জ্বল আর চকচকে দেখাচ্ছিল, মানে খুব উৎসাহ, হাসি খুশি, মানে কাজটা করতে পেরে তিনি পরিতৃপ্ত বা সন্তুষ্ট এমন একটা ভাব বোঝাচ্ছিল। তো তিনি বেনজির ভুট্টো বলেছেন যে আমি উত্তর কোরিয়াকে অ্যাটমিক টেকনোলজির তথ্য সম্বলিত সিডি সরবরাহ করেছি। তো কয়টা সিডি দিয়েছেন, কাকে দিয়েছেন, এই বিষয়ে তিনি আর বেনজির ভুট্টো অতিরিক্ত কোনো কথা বলেননি। শ্যাম ভাটিয়া পরবর্তী বারবার বেনজির কাছে বিষয় বিস্তারিত জানতে চেয়েছিলেন, বেনজির ভুট্টো আর অতিরিক্ত কোনো মুখ খোলেননি এই বিষয়ে। তো শ্যাম ভাটিয়া আরো একটা কথা লিখেছে যে উত্তর কোরিয়া যাওয়ার আগে ইসলামাবাদের একটা অভিজাত মার্কেট থেকে বেনজির ভুট্টো একটা বড় সড়ো একটু অদ্ভুত ধরনের একটা ওভারকোট ক্রয় করেছিলেন। যে আমরা দেখি না ইয়াতে কিম উল জং বর্তমান উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, যে তারা তো এসে ঠান্ডার দেশ, সেখানে বড় বড় ওভারকোট পরে। তো বেনজির ভুট্টো হয়তো এই ধরনের প্রয়োজনে ওভারকোট কিনেছিলেন, উত্তর কোরিয়াতে গেলে ঠান্ডা লাগবে। পাশাপাশি এইটাকে এমন একটা কোট কিনেছিলেন যেটার পকেটগুলো অনেক বড় বড়, বেশ বড় সড়ো পকেটওয়ালা। এটা বানিয়েছিলেন, অর্ডার দিয়ে নাকি কিনেছিলেন সেটা জানা নেই। তো এই ওভারকোট কিনে তিনি উত্তর কোরিয়া যাওয়ার সময় পাকিস্তান থেকে এই কোট পরে গিয়েছিলেন, এমন একটা কথা। তো সেই কোটের পকেটে তিনি সেন্ট্রিফিউজের 100 পাকিস্তানের সেন্ট্রিফিউজ পরমাণু বোমা বানানোর সেন্ট্রিফিউজের 100-র বেশি ড্রয়িং এবং আরো বেশি কিছু ছবি সিডিগুলোতে তিনি কপি করে নিয়ে গেছিলেন। তো এগুলো দিয়েছিলেন উত্তর কোরিয়াকে। উত্তর কোরিয়া বিনিময়ে সেই সিডিগুলোতে তাদের নওডং মিসাইলের নানা ড্রয়িং এবং প্রযুক্তি সেই সিডিগুলোতে কপি করে দিয়েছে। আসার সময় আবার সেই কোটে তিনি তার ওভারকোটের পকেটে করে সেই সিডিগুলো নিয়ে এসে পাকিস্তান মিসাইল প্রযুক্তি যেখানে গবেষণা করে সেখানে দিয়েছিলেন। নওডং মিসাইলের রেঞ্জ ছিল 1200 থেকে 1500 কিলোমিটার। এই এই এইটারই মনে হয় একটা কপি। এই নওডং মিসাইলের কপি হলো পাকিস্তানের গড়ি বা হাতা-5, এটার রেঞ্জ 1500 কিলোমিটার। অনেকে দাবি করে উত্তর কোরিয়ার প্রযুক্তির আলোকেই পাকিস্তান এটা হাতা-5 বা গড়ি মিসাইলটা তৈরি করেছে। যাক, শ্যাম ভাটিয়ার গল্পটা যদি এই ঘটনা, এই কথা আর বেনজির সম্পর্কে বেনজির কথা আর কোথাও কোনো ছাপা নেই, কেউ এই কথার সত্য কিনা এটা সত্য না মিথ্যা এটা আসলে প্রমাণ করার কোনো উপায় নেই। বেনজির ভুট্টো তো মারা গেছেন। তো এটা সত্য যে বেনজির ভুট্টো নিজের প্রাণের মায়া ত্যাগ করে, জীবনকে তুচ্ছ করে তিনি পাকিস্তানকে মিসাইল টেকনোলজি এনে দিয়েছিলেন। প্রাণের মায়া তুচ্ছ করে বলতে
কারণ আমেরিকা যদি আগে টের পেত যে পাকিস্তান ও উত্তর কোরিয়ার মধ্যে অ্যাটমিক প্রযুক্তি লেনদেন হচ্ছে এবং বেনজিরের সফরটা এই উদ্দেশ্যে হচ্ছে, তাহলে আমেরিকা যে কোনো মূল্যে এটাকে রোধ করার জন্য চেষ্টা করত এবং বেনজির ভুট্টোকে হত্যা করে হলো। কারণ ইতিহাস সাক্ষী, আমেরিকা নিজের স্বার্থের জন্য, নিজের উদ্দেশ্য হাসিলের জন্য ভয়ঙ্করতম বর্বরতম আণবিক বোমা ব্যবহার করতে দ্বিধাত করেনি। 1945 সালে হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় ফেটম্যান দুটি বোমা ফেলেছিল, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলেছিল। শুধু তাই নয়, এটা তো 1945 সালের কথা। এবং কি যাত্রীবাহী বিমানকে হামলা করে ভূপাতিত করতে আমেরিকা দ্বিধা করেনি। এটা ঘটনা ছিল 1988 সালে 3 জুলাই ইরানের একটি যাত্রীবাহী বিমান আমেরিকা ভূপাতিত করে দিয়েছিল। বিমানে থাকা 290 জন যাত্রী সবাই মারা গিয়েছিল এবং এর মধ্যে 66 জন ছিল শিশু। এই হলো আমেরিকা। তো আমেরিকা যদি জানতে পারতো তাহলে আমেরিকার এয়ার বিমান সহ এয়ার বেনজির ভুট্টো তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে বেনজির ভুট্টো পাকিস্তানকে মিসাইল প্রযুক্তি এনে দিয়েছিল, যে মিসাইলের কারণে পাকিস্তান পাকিস্তান রাষ্ট্র, দেশ, মানুষ, পাকিস্তান জনগণ মাথা উঁচু করে, ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করে বিশ্বের সামনে দাঁড়াতে সক্ষম হয়েছিল বেনজির ভুট্টোর আত্মত্যাগের কারণে। তো শ্যাম ভাটিয়া নিজের গুড বাই শেহজাদিকে এই বইতে যাই লেখুক, তো বেনজির ভুট্টো আজীবন তিনি বলে গেছেন যে তিনি উত্তর কোরিয়া থেকে মিসাইল টেকনোলজি টাকা দিয়ে কিনে এনেছিলেন, বিনিময়ে আণবিক প্রযুক্তি তিনি দেননি। এক ঘটনা যাই হোক, তো বেনজিরের শাসন আমলে পাকিস্তানের মিসাইল কর্মসূচি এবং আণবিক কর্মসূচি খুবই জোরদারভাবে এগিয়ে গিয়েছিল এবং পরমাণু বোমা বানানোর সূচনাও কিন্তু তার বাবা জুলফিকার আলী ভুট্টোর ছিল। 1974 কত সালে একটু পরে আমরা বলবো, 74 সালের দিকে ভারত যখন পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল প্রথমবার, তখনই বলেছিল আমরা ঘাসলতা খেয়ে থাকবো, তারপর আমরা পরমাণু বোমা বানাবো। এই জন্য পিপলস পার্টি বা বেনজির ভুট্টো বা এই পরিবারের পরমাণু বোমা মিসাইল প্রযুক্তির প্রতি বাড়তি আগ্রহ, যেহেতু এই দলের প্রতিষ্ঠাতা তিনি এই কাজটা মোটামুটি আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়ে গেছেন। তিনি ঘাস খেয়ে থাকবেন, বাতাস খেয়ে থাকবেন, তারপরও তিনি পাকিস্তানে আণবিক বোমা বানাবেন বলে এমন একটা প্রতিক্রিয়া তিনি করেছিলেন যখন ভারত প্রথমবারের মতো পোখরানে পরমাণু বিস্ফোরণ ঘটেছিল। যাক, এই সময় তিনি তো প্রধানমন্ত্রী হিসেবে মিসাইল প্রযুক্তি এনে দিলেন। আবার বেনজিরের উপর নেওয়াজ শরীফও এই সময় খুব বেশি গোসা ছিল, কারণ বেনজির ভুট্টো নেওয়াজ শরীফের পিতা এবং তার ছোট ভাই শাহবাজ শরীফ, যিনি বর্তমান প্রধানমন্ত্রী পাকিস্তান, এই দুজনকে গ্রেপ্তার করেছিল সেই সময়। তো গ্রেপ্তারের কারণে আরো নানা কারণে, রাজনৈতিক বিরোধীর কারণে বেনজির ভুট্টোর সরকার পতন ঘটানোর জন্য নেওয়াজ শরীফ উঠে পড়ে লেগেছিলেন। নেওয়াজ শরীফের সাথে যোগ দিয়েছিলেন পাকিস্তান জামাত ইসলামের তৎকালীন নেতা কাজী হোসেন আহমদ, বর্তমান হল সিরাজুল হক, জামাতের আমির পাকিস্তান, আর তখন ছিল কাজী হোসেন আহমদ। তো নেওয়াজ শরীফের সাথে যোগ দিয়েছেন এবং দল দিন দিন ভারী হচ্ছে, প্রধানমন্ত্রীকে ফেলার জন্য নানা চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রীকে ফেলা যাচ্ছিল না। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী বা সরকার পতন ঘটার সবচেয়ে কার্যকর একটা পদ্ধতি ছিল যে প্রেসিডেন্ট সরকারের প্রধানমন্ত্রী বরখাস্ত করলে বা পুরো সরকার প্রধানমন্ত্রী পরিষদকে বরখাস্ত করতে পারতেন, এমন একটা ক্ষমতা প্রেসিডেন্টের ছিল। তো এই 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 ধারাটা সংবিধানের মধ্যে, এই ধারাটা যোগ করেছিলেন জেনারেল জিয়া। তিনি যখন মার্শাল ল জারি করে দেশের প্রধানমন্ত্রী হলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি এই ধারাটা সংবিধানে যুক্ত করে নিজের ক্ষমতাকে সুসংহত করেছিলেন, যাতে কখনো গণতান্ত্রিক পদ্ধতি সরকার আসলেও তিনি তো প্রেসিডেন্ট থাকবেন, তো তিনি ইচ্ছামতো সরকার ফেলে দিতে পারবেন। তো নওয়াজ শরীফদের জন্য হতাশার কারণ ছিল, কারণ তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ফারুক লেঘারি ছিলেন বেনজির ভুট্টোর অত্যন্ত আস্থাভাজন, তার নিজের নিয়োগ করা পিপলস পার্টির লোক। তো তিনি বেনজির ভুট্টোর সরকারকে ফেলে দিবেন প্রেসিডেন্টের যে বিশেষ ক্ষমতা সেটা ব্যবহার করে, এটা এতটা কল্পনার বিষয়, এটা কল্পনা করা যাচ্ছিল না বা এটা আশা করা যাচ্ছিল না। বরং উল্টো ফারুক লেঘারি তো এমন এই চিন্তা করতে যে কিভাবে পাকিস্তানের সংবিধান থেকে এই ধারাটা বা এই প্রেসিডেন্টের যে বাড়তি ক্ষমতা সরকার ফেলে দেয়া, এই ক্ষমতাটা কিভাবে হতে করা যায় সংবিধান সংশোধন করে, এটা চিন্তা করছিলেন তিনি। এমন কথা তিনি অনেক জায়গায় বলেছিলেন বিভিন্ন বক্তব্য কথায়। এটা ছিল ফারুক লেঘারির অবস্থান। কিন্তু কোত্থেকে কি হয়ে গেল, এটা ছিল পাকিস্তানের সংবিধানের 58(2) ধারার বি ধারা। তো অবিশ্বাস্য হলেও সত্য, এই এমন আস্থাভাজন প্রিয় বেনজির ভুট্টোর প্রিয় ফারুক লেঘারি ইউটার্ন নিতে 180 ডিগ্রি ঘুরে যেতে তিনি দেরি করলেন না। তাকে একদম মোটা অঙ্কের একটা উপঢৌকন দেওয়া হয়েছিল, উৎকোচ দেওয়া হয়েছিল,
উৎকোচ দেওয়ার ফলে তিনি কি করলেন, তার পছন্দের তার দলের সরকার প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে বরখাস্ত করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। উপঢৌকনটা আসলে কি ছিল, কি কারণে ফারুক লেঘারি নিজের দলের সরকারকে ফেলে দিয়েছেন, এটা ভিন্ন ঘটনা। এই গল্প আমরা যদি সম্ভব আমরা ভবিষ্যতে কখনো করবো ইনশাল্লাহ। পাকিস্তানের আমাদের ইচ্ছা আছে ধারাবাহিকভাবে পাকিস্তান এর ইতিহাসটা নিয়ে ইতিহাসের গল্পটা বলা, ভারতের একদম শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা বলা, আমাদের বাংলাদেশের গল্পটা বলা, গল্পটাগুলো আমরা আমাদের বলার অনেক দিনের ইচ্ছা। বললে তখন আমরা এই ফারুক লেঘারির যে কেন তিনি সরকার ফেলেছিলেন, কার কাছ থেকে তিনি অনেক টাকা দামের উপঢৌকন উৎকোচ পেয়েছেন, সেটা আমরা সেখানে বলবো ইনশাল্লাহ। যাক, এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি। এইভাবে পাকিস্তান প্রযুক্তি তো 96 সালের দিকে মিসাইল প্রযুক্তি নিয়ে এসেছে উত্তর কোরিয়া থেকে। বেনজির ভুট্টো অনেক করে, এবং 1997 সালে বেনজির ভুট্টো মারা গেলেন বোমা হামলায়। এর মধ্যে এই 1997 সাল নাগাদ ভারত সামরিক শক্তিতে পাকিস্তানের চেয়ে অনেক বেশি এগিয়ে গিয়েছিল। প্রথাগত মানে কনভেনশনাল ওয়েপন, প্রথাগত অস্ত্র, মেশিন গান, তোপ, কামান ইত্যাদিতে ভারত তরতর করে এগিয়ে যাচ্ছিল। এমনকি মিসাইল টেকনোলজিতেও ভারত বেশ দক্ষ হয়ে উঠছিল, তার হাত পাকাতে শুরু করেছিল। এসব দেখে বাধ্য হয়ে পাকিস্তানকেও এই ময়দানে নামতে হয়েছে। পাকিস্তান অবশ্য অনেক আগ থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছিল। তো এভাবে চলছে। তো 1998 সালে ঘটনা ঘটলো যে ভারতের কট্টরপন্থী বিজেপি সরকার, প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসলো। প্রধানমন্ত্রী হলো অটল বিহারী বাজপেয়ী। তো বিজেপি ক্ষমতায় এসেছিল মুসলমান এবং পাকিস্তানের বিরোধিতার এজেন্ডা নিয়ে। তাদের মূল এজেন্ডা ছিল হিন্দুত্ববাদ আর মুসলিম বিরোধিতা এবং পাকিস্তান বিরোধিতা। এটা করে তারা ক্ষমতায় এসেছে, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছে। তো পাকিস্তান বিরোধিতা এবং হিন্দুত্ববাদ, মুসলিম বিরোধিতা, এটা ছিল এই বিজেপির প্রধান শক্তি, এখনো তাই। যেটা বলছে বর্তমান প্রধানমন্ত্রী, এটা কোনো প্রসঙ্গ ছাড়া বারবার মুসলমান এবং ইসলাম বিরোধী, মুসলমানদের বিরোধী, পাকিস্তান বিরোধী বক্তব্য দেয়। তো এই দলের 1998 সালে বিজেপি ক্ষমতায় আসলো প্রথমবারের মতো। এই দলের হাতেই 1992 সালে, তখন কংগ্রেস ক্ষমতায়, 92 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয়েছিল বিজেপির তখন বিজেপির নেতা লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে। তখন পাকিস্তান এবং ভারতের সম্পর্ক অত্যন্ত খারাপ হয়েছিল। এর মধ্যে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কিছুদিন যাবৎ, কয়েক বছর যাবৎ আমেরিকা ভারতের সাথে দহরম মহরম বাড়িয়ে দিয়েছে। আগে শুধু সামরিক সহায়তা ভারত পাকিস্তানকে দিত আমেরিকা, এখন ভারতকেও সামরিক সহায়তা দিতে শুরু করেছে। তার নীতিতে, তার কৌশলে পরিবর্তন এনেছে। মাত্র 6 বছরে আমেরিকার সাথে ভারতের বাণিজ্যিক লেনদেন $10 বিলিয়ন উন্নীত হয়েছিল। 1998 সালে এই $10 বিলিয়ন মানে এখন অনেক বেশি, অনেক টাকা। তো ভারত কনভেনশনাল ওয়েপন মানে প্রথাগত অস্ত্রে পাকিস্তানের চেয়ে তো এত বেশি আগে গিয়েছিল যে যুদ্ধ যদি বেঁধে যেত, পাকিস্তান ময়দানে টিকে থাকাটা পাকিস্তানের জন্য কঠিন হয়ে যেত। কাগজে কলমে, অস্ত্রে শস্ত্রে, সব দিক দিয়ে ভারত অনেক এগিয়ে গিয়েছিল পাকিস্তানের চেয়ে। তো এটা পাকিস্তানের জন্য একটা নিরাপত্তার হুমকি। এর মধ্যে ভারত তাদের পৃথি মিসাইল 350 এবং 2000 কিলোমিটার রেঞ্জের অগ্নি 2 মিসাইল, এটা নির্মাণের একদম দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। তো অন্যদিকে পাকিস্তানের হাতে ছিল M11 মিসাইল, এটার রেঞ্জ ছিল মাত্র 300 কিলোমিটার। তো পাকিস্তানের জন্য ভারতের সাথে পাল্লা দেওয়ার মতো পাকিস্তানের হাতে কোনো মিসাইল ছিল না। তো পাকিস্তান এই বিষয়ে ওই বেনজির ভুট্টোর প্রাণপণ চেষ্টা ইত্যাদি নানা চেষ্টায় পাকিস্তান মিসাইল প্রযুক্তিতে ভারতের মুখোমুখি ও ভারতের পর্যায়ে উঠে আসার জন্য চেষ্টা করে যাচ্ছিল। তো এই প্রকল্প, এই চেষ্টা সফল হয়েছিল। যে সফল হওয়ার ঘোষণা এলো এপ্রিলের 6 তারিখ 1998 সালে। তো 6 এপ্রিলে 1998 সালে পাকিস্তান কি করলো, হাতাফ 5, এটাকে গড়ি মিসাইল বলা হয়, এই হাতাফ 5 এর সফল পরীক্ষা চালাতে সক্ষম হয়েছে। যে এটার রেঞ্জ ছিল 1500 কিলোমিটার। তো ভারত এতদিন যেসব তখনও পর্যন্ত যেসব মিসাইল বানিয়েছিল, তো সেই মিসাইলের বিরুদ্ধে গড়ি বা হাতাফ 5 ছিল সবগুলোর মধ্যে মুখে এক প্রচন্ড চাপটাঘাত, যে পাকিস্তান এক হাতাফ 5 দিয়ে ভারতের সমস্ত মিসাইলকে পিছনে ফেলে দিয়েছিল। তখনও পর্যন্ত ভারতের হাতে এত দূরপাল্লার মিসাইল এই মাত্রা অগ্নি 2000 কিলোমিটার রেঞ্জের তখনও বানিয়ে সারেনি ভারত। এর মধ্যে পাকিস্তান 1500 কিলোমিটারের হাতাফ 5 বা গড়ি মিসাইল বানিয়ে ফেলেছে এটার, এবং সে সফলভাবে লঞ্চ করেছে। পুরো পাকিস্তান এই
এই সংবাদে পুরো জনগণ রাস্তা নেমে এসে সবাই মিষ্টি বিতরণ করেছে। আর এই হাতা 5-এর একটা গুরুত্বপূর্ণ ফিচার ছিল, এটা বৈশিষ্ট্য ছিল যে এটা কোনো অ্যান্টি মিসাইল টেকনোলজি এটাকে ট্রেস করতে পারে না। মানে এটা কোনো অ্যান্টি মিসাইল ইয়েতে ইসরায়েলের যে প্রযুক্তি আছে, যে ইয়াতে মিসাইল গুলো আসলে বা হামাসের রকেট গুলোকে অকেজো করে দেয়, এয়ার ডিফেন্স সিস্টেম, কোনো এয়ার ডিফেন্স সিস্টেমে এই হাতা 5কে আটকাতে পারবে না। এটা মাত্র 10 মিনিটে যে কোনো লক্ষ্যে 1500 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যে গিয়ে এটা আঘাত হানতে সক্ষম, এমন কার্যকর ছিল। তো এই মিসাইলের যখন পাকিস্তান বানিয়ে ফেললো, এই মিসাইলের কারণে ভারতের রাজধানী দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, মাদ্রাস মানে চেন্নাই, নাগপুর, জলন্ধর, জয়সলমীর সব বড় বড় শহর সবগুলো এই হাতাব 5 বা গৌরীর টার্গেটের আওতায় এসে গেছে। তো এর কারণে ভারত ইনসিকিউর ফিল করছে। যে কোনো মুহূর্তে চাইলে, পাকিস্তান চাইলে তাদের যে কোনো শহরে যে কোনো জায়গায় টার্গেট করতে পারে। তো এই গৌরী এসে, হাতাব 5 এসে ভারত পাকিস্তানের সামরিক ভারসাম্য অনেকটা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। বলা যায় এই গৌরীর মাধ্যমে দৌড়ে পিছিয়ে থাকা পাকিস্তান শুধু ময়দানে আসেনি, ভারতকে পেছনে ফেলে দিয়েছিল। এই গৌরীর সফল উৎক্ষেপণটা পাকিস্তানের কট্টর হিন্দুত্ববাদী সরকার বিজেপির গায়ে আগুন ধরে দিয়েছে। তারা তো পাকিস্তান বিরোধী প্রচারণা চালাচ্ছিল, তারা পাকিস্তানের চেয়ে সেরা, পাকিস্তানের চেয়ে শ্রেষ্ঠ, পাকিস্তানের চেয়ে উত্তম নানা প্রপাগান্ডা চালাচ্ছিল। কিন্তু এখন গৌরী এসে তাদের মুখে সুলতান, সেটা গৌরীর নামে আর কি, মুসলিম সম্রাট পাকিস্তানের, ভারতের সেই প্রাচীন আগের যুগের মধ্যযুগের মুসলিম সম্রাট গৌরীর নামে এই হাতাব 5-এর নাম দিয়েছে। এটা একটা ভারতের প্রতি একটা আঘাত ছিল, এটা আক্রমণ ছিল নামকরণের ক্ষেত্রে। তো বিজেপি সরকার পাকিস্তানের এই অর্জন হজম করতে পারলো না। পাকিস্তান জনগণ তো রাস্তায় নেমে যেভাবে আনন্দ করছিল, এটা বিজেপির জন্য ছিল একদম বুকে শেল মারার মতো। তখন বিজেপি দেখলো যে তাদের ইমেজ সংকট, পাকিস্তান তাদের চেয়ে এগিয়ে গেছে, তারা পাকিস্তান শ্রেষ্ঠ সেরা এইসব প্রচারণা চালিয়ে এসছে, এখন কিছু একটা না করলে চলছে না। তো বিজেপি কি করলো, সিদ্ধান্ত করলো যে তারা পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাবে। তো পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটালে কি হবে, ভারতের দাবি ছিল, তাদের তখনও বিশ্বাস ছিল পাকিস্তান তখনও পরমাণু বোমা বানাতে পারেনি তখন, এজন্য পরমাণু বোমা বিস্ফোরণ করে পাকিস্তানকে পেছনে ফেরার নিরঙ্কুশভাবে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করার একটা দাবি করার একটা পরিকল্পনা হাতে নিয়েছে। তো এভাবে তাদের পরিকল্পনা ভারত আগাচ্ছে। 1998 সালের 11ই মে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তখন কাজাখস্তান সফরে ছিলেন। তিনি বৈঠক করছেন, বৈঠক করা অবস্থায় তার সহকারী পিএস বৈঠক চলাকালে তার কানে কানে এসে একটা জরুরি ইমার্জেন্সি মেসেজ দিল। মেসেজটা শুনে নওয়াজ শরীফের মুখ বিবর্ণ হয়ে গেল এবং তিনি বলছেন যে জীবনে এর চেয়ে কঠিন আর কোনো চ্যালেঞ্জের তিনি মুখোমুখি হননি। মেসেজটা ছিল যে ভারত রাজস্থানের পোখরানে তিনটি আণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। এই জায়গায় 1974 সালেও ভারত আণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। এই আণবিক বোমা বিস্ফোরণের অভিঘাতে ফলশ্রুতিতে পাকিস্তানের বেনজির ভুট্টো বলেছিল যে আমরা ঘাস খেয়ে থাকবো, আমরা অর্থনৈতিক অবস্থা তলানিতে গেলেও আমরা আণবিক বোমা বানাবো। সেই প্রেক্ষিতে হল্যান্ডে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদের খান হল্যান্ডের পরমাণু বিভাগে চাকরি করতেন। ওখানে তিনি পরমাণু বিভিন্ন বিষয়ে বেশ অজ্ঞ এক্সপার্ট ছিলেন। তিনি ওখান থেকে তাদের সেখানে প্রযুক্তিগুলোকে ভালো করে আয়ত্ত করে, বগল দাবা করে, ড্রয়িং সবকিছুকে মোটামুটি নিজের মতো করে তিনি নিয়ে পাকিস্তানে চলে এসেছিলেন। তো বেনজির জুলফিকার আলী ভুট্টোর উদ্যোগে এবং আব্দুল কাদের খানের একক মেহনতে পাকিস্তান পরমাণু কর্মসূচি চালু করেছিল। তো ভারত যখন পোখরানে যে সময়টাতে আণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, সেই দিন ছিল আরব আমিরাতের প্রতিরক্ষা দিবস। ইউনাইটেড মানে ইউকে আর কি, আরব আমিরাতের যে ইউনাইটেড দিবস উপলক্ষে ইসলামাবাদের ইয়াতে আরব আমিরাতের দূতাবাসে একটা সামরিক সেমিনার, এই বিষয়ে একটা সেমিনার আয়োজন করা হয়েছিল দেশের প্রতিরক্ষা দিবস উপলক্ষে আরব আমিরাতের দূতাবাসের পক্ষ থেকে। তো দূতাবাসের বিষয় সেমিনার হচ্ছে। এই সেমিনারে পাকিস্তানের আর্মি চিফ অফ স্টাফ জেনারেল জাহাঙ্গীর কারামত, তাকে দাওয়াত দেওয়া হয়েছিল সেনাপ্রধান, এবং পাশাপাশি ডক্টর আব্দুল কাদের খানও সেই প্রতিরক্ষা সেমিনারে উপস্থিত ছিলেন। তো সেই এই কাজাখস্তানে নওয়াজ শরীফ যে রাজনৈতিক একটা দ্বিপাক্ষিক সবাই, আন্তর্জাতিক দুই দেশের সবার মধ্যে যেমন গোপন মেসেজ পেয়েছেন যে ভারত পোখরানে বিস্ফোরণ ঘটেছে, ডক্টর আব্দুল কাদের খান এবং জেনারেল জাহাঙ্গীর কারামত তারাও এই সেমিনার চলাকালে আরব আমিরাতের প্রতিরক্ষা দিবস উপলক্ষে তাদের ইসলামাবাদের দূতাবাসে তারা সংবাদ পেয়েছেন যে ভারত এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে।
তো সেমিনার তৈরি করে করে তারা সেমিনার থেকে বেরিয়ে আসলেন, কি করবেন, অস্থির অবস্থা। তো জাহাঙ্গীর কারামত জেনারেল মানুষ, সামরিক মেজাজ মেজাজ তিনি চোয়াল দৃঢ়, একদম দাঁত কিরমির করে চোয়াল বদ্ধ প্রতিজ্ঞা করলেন যে ভারতের এই বিস্ফোরণের জবাব দেওয়া ভীষণ জরুরি। তো আব্দুল কাদের খান ঠান্ডা মাথার মানুষ, তিনি বললেন, জেনারেল, মুস্কি হেসে বললেন, জেনারেল সাহাব, আমরা শতভাগ প্রস্তুত। তো এই শতভাগ প্রস্তুত মানে একটা একটা মেসেজ ছিল, তার মানে আমাদের পাকিস্তান পুরো পরমাণু বোমা বানিয়ে ফেলেছে। জেনারেলের জন্য, জেনারেল তো এই সংবাদ জানতেন, তিনি তার উৎসাহ একদম টকবক করে উঠলেন, খই ফুটার মতো। তো এটা তো এ তো গেল হাই প্রোফাইল 2-3 জন লোকের অবস্থা। পাকিস্তান সবচেয়ে 3 জন শক্তিশালী মানুষ, ডক্টর কাদির খান এবং জাহাঙ্গীর কারামত এবং নওয়াজ শরীফ। এটা ছিল প্রধানমন্ত্রী বা সাধারণ একদম রিক্সাওয়ালা সাধারণ নাগরিক থেকে শুরু করে সেনাপ্রধান, প্রধানমন্ত্রী আব্দুল কাদের খান, সবাই, প্রধান বিচারপতি, পাকিস্তানের লো প্রোফাইল থেকে হাই প্রোফাইল সবাই চাচ্ছিল বিস্ফোরণ ঘটিয়ে ভারতের জবাব দেওয়া হোক। কিন্তু সমস্যা বাঁধলো আরেক জায়গায়। সমস্যাটা ছিল, সেই সময় আমেরিকা বিশ্বজুড়ে একটা পরমাণু বোমা বা পরমাণু অস্ত্র বিরোধী একটা তুমুল প্রচারণা চালাচ্ছিল। পরমাণু অস্ত্র মুক্ত পৃথিবী এই স্লোগান দিয়ে আমেরিকা আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তো এই আন্দোলনের প্রেক্ষিতে পাকিস্তান খুব সতর্ক পদক্ষেপে আগাচ্ছিল। বিস্ফোরণ ঘটালে বিশ্ব প্রতিক্রিয়া কেমন হতে পারে সেটা আন্দাজ করার চেষ্টা করছিল পাকিস্তান। এর মধ্যে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান সহ বিশ্বের তাবড় তাবড় শক্তিগুলো ভারতীয় বিস্ফোরণের নিন্দায় সরব হয়ে উঠেছিল। আমেরিকা $12 কোটি সামরিক সহায়তাও ভারতকে বন্ধ করে দিয়েছিল ওই ভারতের বিস্ফোরণের ফলে। এবং বিশ্ব শক্তির মতে, বিশ্ব বড় বড় শক্তিরা এই বিষয়ে বিবৃতি দিয়েছে যে ভারত এই মুহূর্তে পরমাণু বিস্ফোরণ ঘটানোর কারণে এই পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব এই আন্দোলনকে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে ভারত। বিশেষ করে জাপানের জনগণ তো একদম বিক্ষোভে আমেরিকা 1945 সালে 2টা বোমা ফেলেছিল। এই বোমা হামলার কারণে পাকিস্তান, জাপানের 2টি শহর ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। তো জাপানের জনগণ ব্যাপকভাবে এটা বিক্ষোভ করলো। তো এর মধ্যে জাপান, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই দেশগুলো ভারত থেকে তাদের নিজেদের দূর ছিনিয়ে নিয়েছিল ভারতের পরমাণু বিস্ফোরণের কারণে। শুধু তাই নয়, এবং এসব রাষ্ট্র ভারতের জন্য ঘোষিত সামরিক এবং বেসামরিক সহায়তাও স্থগিত করে দিয়েছিল। তো এত চাপ, এত ভারতের উপর সমালোচনা, এত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, মনে হচ্ছিল ভারতকে সবাই এক ঘরে করে ফেলবে। ও আল্লাহ, এই কয়েকদিন যেতে না যেতেই দেখা গেল সব চাপ বন্ধ। এরপর ভারতের বিস্ফোরণে আর কোনো উচ্চবাচ্য নেই, কারো কোনো কথা নেই। এমনকি আমেরিকার সামরিক সহযোগিতা $12 কোটি সামরিক সহযোগিতা বন্ধ করলেও তখন মুক্তবাজার অর্থে ভারত তাদের অর্থনীতির জন্য বিদেশি বিনিয়োগের জন্য দরজা খুলে দিয়েছে। সব বিদেশ থেকে বিনিয়োগ আসছিল হু হু করে। শুধু আমেরিকা থেকেই আমেরিকার বিভিন্ন শিল্পপতিরা ভারতে বিনিয়োগ করেছিল $7 বিলিয়ন, 7। তো মার্কিন কোম্পানিগুলো পাকিস্তান আমেরিকা সরকারকে বাধ্য করলো বা চাপ দিল যে আপনি যদি পাকিস্তান আমেরিকা সরকার যদি ভারতের উপর এসব বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়, তাহলে আমাদের $7 বিলিয়ন যে বিনিয়োগ সেটা ক্ষতিগ্রস্ত হবে, এবং আমেরিকান সরকারও ক্ষতিগ্রস্ত হবে, যে ভারতের উপর যেন কঠিন কোনো নিষেধাজ্ঞা দেওয়া না হয়। তো এমনই হয়েছিল। রাষ্ট্র তো চালায় বিভিন্ন কোম্পানিগুলো, বিশ্বকে চালাচ্ছে বড় বড় কোম্পানিগুলো, সেটা ফেসবুক কোম্পানি হোক, গুগল কোম্পানি হোক, এই এই ইউটিউব কোম্পানি হোক, এই কোম্পানিগুলো তো বিশ্বের জনমতগুলো গঠন করে থাকে। এই তো তো ভারত কি করলো, তুমি তো এখানে তো শেষ হয়নি, সে 2 দিন পরে আরো 2টা বিস্ফোরণ ঘটিয়েছে পোখরানে। এসব ঘটনা ছিল পাকিস্তানের জন্য তেলে বেগুনে জ্বলে ওঠার মতো অবস্থা। এবং এর চেয়েও পাকিস্তানের যে আরো বেশি হতাশাজনক ঘটনা ঘটেছে যে কয়দিন পরে ভারত বিস্ফোরণ ঘটানোর কয়দিন পরে G8 সম্মেলন হয়েছিল। G8 সম্মেলন মানে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির 8টা দেশ এই মিলে এই সংগঠন বিশ্বের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। তো এই G8 সম্মেলনেও বিভিন্ন বিষয় আলোচনা হয়। তো কিন্তু এই G8 সম্মেলনে ভারতের কোনো বিস্ফোরণের কোনো নিন্দাই করা হয়নি। নিন্দা তো করা হয়নি, উল্টো রাশিয়ার পক্ষ থেকে বলা হলো যে ভারত চাইলে আরো 4টি বিস্ফোরণও ঘটাতে পারে, এমন একটা কথা। তার মানে ভারতকে পুরো ব্ল্যাঙ্ক চেক দেওয়া হলো যে ভারত চাইলে বিস্ফোরণ ঘটাতে পারবে। যত দোষ পাকিস্তান এগুলো কিছু করতে পারবে না।
তো যেসব রাষ্ট্র কদিন আগে ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপের হম্বিদম্বি করছিল, আমেরিকা, চীন, অস্ট্রেলিয়া, তারা এরপরে জিএর সম্মেলনের পরপর ভারতের সাথে আরো বেশি বাণিজ্য বিনিয়োগ করা শুরু করেছে, বাণিজ্যিক চুক্তি করা শুরু করলো। এখানে শেষ নয়, যে এই সম্মেলন চলাকালে জার্মানির চ্যান্সেলর, তখন মনে হয় হেলমুট কোহল ছিলেন জার্মানির চ্যান্সেলর, হেলমুট কোহল ঘোষণা দিল কোনো তথ্য ছাড়াই যে পাকিস্তান আণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে। এটা ছিল মিথ্যা সংবাদ। কিন্তু জার্মান চ্যান্সেলর এই মুখ দিয়ে কথা বেরোর পর বিশ্ব মিডিয়া বলছে এটা তাহলে সত্য হতে পারে। পুরো বিশ্ব মিডিয়াতে এটা ছড়িয়ে গেছে, পাকিস্তান পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে। তো এই সংবাদের কারণে এই তাৎক্ষণিকভাবে তথ্যটা যাচাই না করে অনেক রাষ্ট্র আমেরিকা পাকিস্তানের নিন্দা জানাতে শুরু করেছে। বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসগুলো, পাকিস্তানের দূতাবাসগুলোতে ফোনের পর ফোন এসে নানা নিন্দা প্রস্তাব আসতে লাগলো। এই তো বিশ্বের যে এবং দ্বিমুখী আচরণ, পাকিস্তানের ক্ষেত্রে সবাই চাপ দিচ্ছে পরমাণু বিস্ফোরণ ঘটানো যাবে না, কিন্তু ভারতকে মৌনভাবে করে মৌখিক কিছু নিন্দাবন্ধ করে ভারতকে পুরো ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে, তোমরা করো। এটা এটা দেখে অটল বিহারী বাজপেয়ী এবং বিজেপি আরো বেপরোয়া হয়ে গেছে। তারা এখন কি করলো, এতদিন তো এমনি বোমা বিস্ফোরণ করে একটা মানসিক চাপে রেখেছিল পাকিস্তানকে, এবার তারা খোলাখুলি পাকিস্তানের উপর বোমা হামলার হুমকি দিতে শুরু করলো বাজপেয়ী। তো বাজপেয়ী এত বড় পদে বসে এমন ছেলে খেলা, এমন ছেলে মেয়ের সাথে কথাবার্তা বলা বাজপেয়ী বিজেপির জন্য, ভারতের জন্য উচিত হচ্ছিল না। তারপরও এমন কথা বারবার বলে যাচ্ছিল বাজপেয়ী। তো এখন এত চাপ, একদিকে ভারতের পক্ষ থেকে নানা উস্কানিমূলক কথাবার্তা, বিশ্বের চাপ, আবার ভেতরের পাকিস্তানের ভেতর থেকে চাপ যে পরমাণু বিস্ফোরণ ঘটাতে হবে, এই চাপ সবগুলো মোকাবেলা একজন ব্যক্তি করেছিল, তিনি হলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তো এই সেই সময় এই সিদ্ধান্তটা বা এই তৎকালীন কাজগুলো করার জন্য নওয়াজ শরীফ অবশ্যই পাকিস্তানের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তো কারণ তার জন্য চাপ ছিল, পরমাণু বোমা বিস্ফোরণের সিদ্ধান্ত তাকে দিতে হবে, তাকে শেষ সাইনটা তাকে করতে হবে চূড়ান্ত, এবং বিস্ফোরণের পর যে একটা ধাক্কা আসবে সে চাপও তাকে একাই মোকাবিলা করতে হবে। বিস্ফোরণ ঘটালে কি পরিণতি হতে পারে, এর নানা বিষয় তাকে মাথায় রাখতে হচ্ছিল। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সরাসরি নওয়াজ শরীফকে ফোন করলো। ফোন করে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি হুমকি দিয়ে বলেছিল যে পাকিস্তান যদি বিস্ফোরণ ঘটায় তাহলে আমেরিকা সাথে সাথে নিষেধাজ্ঞা আরোপ করবে। এবং সে সময় পাকিস্তানকে অনেক বাণিজ্যিক সহযোগিতা করতো, পাকিস্তান থেকে অনেক টাকার পণ্য আমদানি করতো। তো নিষেধাজ্ঞা যদি আরোপ করা হতো তাহলে পাকিস্তানের মেরুদণ্ড একদম ভেঙে পড়ারটা নিশ্চিত ছিল। আর শুধু বিল ক্লিন্টন শুধু হুমকি দেয়নি, পাশাপাশি লোভও দেখেছে। লোভ কি দেখেছে, পাকিস্তান যদি বোমা বিস্ফোরণ না ঘটে তাহলে তাকে $5 বিলিয়ন সাহায্য দিবে। পাশাপাশি F-16 যে একটা অত্যাধুনিক যুদ্ধ বিমান, এটা এটা কেনার জন্য পাকিস্তান আমেরিকাকে অনেক আগে থেকে টাকা দিয়ে রেখেছিল, কিন্তু আমেরিকা এই F-16 টাকাও ফেরত দিচ্ছিল না, আবার বিমানও দিচ্ছিল না। তো বিল ক্লিন্টন বললো যে পাকিস্তান যদি বোমা বিস্ফোরণ না ঘটায় তাহলে তাকে F-16 টাকাটা ফেরত দিবে। তো বিল ক্লিন্টন দীর্ঘ আলোচনা করছেন, নওয়াজ শরীফ চুপচাপ শুনে যাচ্ছে বিল ক্লিন্টনের কথায়, হা করছিলেন, কিন্তু বেশি কোনো কথা বলছিলেন না। তো বিল ক্লিন্টন ভাবলেন যে পাকিস্তান ভয় পেয়ে গেছে, চুপ থাকাকে একটা মৌন সম্মতি ধরে নিয়েছে। বিল ক্লিন্টন কি করলো, কথা শেষ করার পরে 1-2 দিনের মধ্যে পাকিস্তানে একটা উচ্চ ক্ষমতা বিশিষ্ট একটা প্রতিনিধি দল পাঠালো পাকিস্তানে। এই প্রতিনিধি দল একটাই কাজ ছিল যে কোনো না কোনোভাবে পাক রাজনীতিবিদদেরকে ভয় দেখি হোক, লোভ দেখি হোক, তাদের কাছ থেকে এই শিক্ষা আদায় করবে যে পাকিস্তান আণবিক বোমা বিস্ফোরণ ঘটাবে না। তো এই দলে ছিল পাকিস্তানের আমেরিকার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জেনারেল অ্যান্থনি, সহকারী পররাষ্ট্র সচিব ডালপোর্ট ইত্যাদি ইত্যাদি বড় বড় ব্যক্তিরা ছিল। তো এরা পাকিস্তানে এসেই ইসলামাবাদে নেমেই নানা চাপ, লোভ, হুমকি ধমকি নানাভাবে পাকিস্তানের রাজনীতিবিদদের, প্রধানমন্ত্রী সবাইকে এই বিষয়ে হুমকি ধমকি দিয়ে বাগে আনার চেষ্টা করতে শুরু করেছে। তো এই প্রতিনিধি দল নানা দৌড়ঝাঁপ করা সত্ত্বেও তারা তাদের উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়েছে। তো ব্যর্থ হয়ে যে ফিরে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট আবার ফোন করেছে নওয়াজ শরীফের কাছে। তো অনুরোধের স্বরে হুকুম করলো যে আপনারা পাকিস্তান বিস্ফোরণটা না ঘটালেই ভালো হবে। তো নওয়াজ শরীফ প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মুখোমুখি কোনো তর্ক করলেন না, কিছু বললেন না, শুধু ফোন রাখার আগে একটু এই কথা বললেন যে মিস্টার প্রেসিডেন্ট, আমি আপনাকে কোনো কথা দিতে পারছি না, বাস, কথা শেষ। এরপর আমেরিকা এবং ভারত নিশ্চিত হয়ে গেছিল যে পাকিস্তান বিস্ফোরণ ঘটাবেই। এখন কি করলো, তারা শেষ অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করলো আমেরিকাকে থামানোর জন্য। তারা কি করলো, আমেরিকা ঘোষণা দিল, ভারত তো এটা উস্কানি দিয়েছে, যে নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব পাশ করা হবে
যে আজকের পর থেকে কেউ যদি পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায়, তাহলে তার উপর, সেই দেশের উপর ইরাকের মতো সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তো নিরাপত্তা পরিষদে এই এই প্রস্তাব উত্থাপন এবং পাশ করানোর জোরদার প্রস্তুতিও শুরু হয়ে গেছিল। তো ইরাকের উপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপের ধরনটা কেমন, আমরা আজকের উত্তর কোরিয়ার দিকে তাকালে বুঝতে পারবো যে উত্তর কোরিয়া কেমন অবস্থা। তাদের তাদের খাওয়া দাওয়া সবকিছু চরম বিপর্যস্ত অবস্থা আমেরিকার নিষেধাজ্ঞার কারণে। তো ইরাকের উপরও ঠিক এরকম নিষেধাজ্ঞা আরোপ করতে হয়েছিল। তারা একদম অত্যন্ত সামান্য কিছু খাবার, আবার সামান্য কিছু ওষুধ ছাড়া বাইরে থেকে ইরাক কোনো কিছুই আমদানি করতে পারতো না, এমনকি রপ্তানিও করতে পারতো না। এবং বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রের সাথে ইরাকের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল আমেরিকান নিষেধাজ্ঞার কারণে। এবং শুধু তাই নয়, মার্কিন বিমান এবং ব্রিটিশ বিমানগুলো অনবরত ইরাকের আকাশে ঘুরে বেড়াতো, ফাইটার বিমান, যুদ্ধ বিমান। তো আক্ষরিক অর্থে ইরাককে মানে একদম প্রস্তর যুগে নিয়ে গিয়েছিল আমেরিকা, ব্রিটেন, জাতিসংঘ মিলে। এমন যদি পাকিস্তানের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যদি পরমাণু বোমা বিস্ফোরণ বিরোধী আইন পাশ হয়ে গেলে পাকিস্তানকেও ইরাকের ভাগ্য বরণ করতে হতো। তো এখন কিন্তু একটা ঘটনা ঘটলো, একটা টুইস্ট, একটা আচানক একটা চাঞ্চল্যকর মোড় সৃষ্টি হলো। ঘটনাটা ছিল ভারতের একটা ভুল। এই ভারতের ভুলটাই পাকিস্তানকে বাঁচিয়ে দিয়েছে। ভারতের ভুলটা ছিল, ভারত এতদিন কি করছিল, বোমা বিস্ফোরণ করেছে পাকিস্তানের চাপে রাখার জন্য, পাশাপাশি পাকিস্তানকে বোমা বোমা মারবো এই বলে নানা হুমকি ধমকি দিচ্ছিল। এই হুমকি ধমকি দিয়ে দিয়ে পাকিস্তান তো কিছু বলছিল না। এটা দেখে ভারতের বেকুবদের মাথায় ঢুকলো যে পাকিস্তান যেহেতু ভয় পেয়েছে, তাহলে চীনও ভয় পাবে। তো চীনকেও পরমাণু বোমা আক্রমণের হুমকি ধমকি দিতে শুরু করছে। এবং পাশাপাশি বলতে শুরু করেছে যে 1962 সালে চীন ভারতের কাছ থেকে যেসব অঞ্চল ভূখণ্ড দখল করে গেছে এখনো পর্যন্ত, সেটা ভারতের হাতে ছেড়ে দিতে হবে, নাহলে তারা বোমা হামলা করবে। 1962 সালে হয়েছিল কি, তখন নেহেরু প্রধানমন্ত্রী। তখন ভারতে চীন কি করলো, আচানক হামলা করে পুরো অরুণাচল প্রদেশ, বিশাল এলাকা, এবং আকসাই চীন। এটা নিয়ে আমরা আলাদা একটা আলোচনা করবো ইনশাল্লাহ। এই পাকিস্তান ভারতের ইতিহাস আমরা ধারাবাহিক আলোচনা করবো বলেছি না, ভারতের ইতিহাসের গল্প শোনা থেকে আমরা এই কথাটা আমরা বিস্তারিত আলোচনা আসবো। তো এই যে তখন ভারত, চীন ভারতকে এমন কুকুরের মতো পিটিয়েছিল যে মানে ভারতের সেনাগুলো কুত্তার মতো দৌড়ে পালিয়েছিল সীমান্ত ছেড়ে। চীন সেনারা একদম দৌড়ে দৌড়ে স্বাধীনভাবে একদম শ্বশুর বাড়িতে জামাই আসার মতো পুরো অরুণাচল প্রদেশ দখল করেছিল। আকসাই চীন দখল করেছিল। আকসাই চীন এখনো দখল করে রেখেছে চীন। আর অরুণাচল প্রদেশের একটা নির্দিষ্ট অঞ্চল চীন দয়া করে ভিক্ষার মতো করে ভারতকে ছেড়ে দিয়ে চীন পিছিয়ে গেছিল, দখলে রাখেনি। তো এখন পরমাণু বোমা যে একটা বোমা বানানোর পর অটল বিহারী বাজপেয়ী সরকার, বিজেপি সরকারের মাথা অনেক তাদের মাথায় কি ঢুকেছিল আল্লাহ জানে। তারা ভেবেছিল যে অনেক বড় কিছু হয়ে গেছে, আমি কি হনুরে। তারা চীনকে হুমকি দিতে শুরু করেছিল। চীন গিয়েছে মহাক্ষেপে। তো চীন খেপে গিয়ে কি করলো, প্রথম যে চালটা চাললো সেটা চীন নিরাপত্তা পরিষদে মেসেজ পাঠালো যে নিরাপত্তা পরিষদ যদি পরমাণু বোমা বিস্ফোরণ বিরোধী আইন নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তাহলে চীন ভেটো দিবে। চীনের এই ঘোষণায় বিশ্ব শক্তির সমস্ত উদ্যোগ পাকিস্তান বিরোধী সব জলে ভেসে গেছে। যাক, এটা তো গেলো একটা ঘটনা, একটা বিষয়। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে আরেকটা বিস্ফোরক সংবাদ মিডিয়াতে প্রকাশ পেয়েছে। সেটা কি, মিডিয়াতে একটা বিভিন্ন উৎস থেকে এমন একটা সংবাদ বেরিয়েছে যে ইসরায়েল আর ভারত মিলে পাকিস্তানের অ্যাটমিক প্ল্যান্টে হামলার প্রস্তুতি চলছে। এটা তো আমেরিকার জন্য, পাকিস্তানের জন্য অত্যন্ত নাজুক খবর। কারণ এর আগেও ইসরায়েলের মোসাদ হামলা করেছিল পাকিস্তানের জেনারেল জিয়াউল হককে, বিমান হামলা করে বিমানে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেছিল। ধারণা করা হয় এই হামলাটা মোসাদ করেছিল। জেনারেল জিয়াউল হক মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন বিমান পুড়ে। তো এখানে আবার এমন ইসরায়েলের পক্ষে, ভারতের পক্ষে হামলা করা সম্ভব। তো এই ইসরায়েল এর আগে 1980 সালে ইরাকের পরমাণু চুল্লিতে হামলা করেছিল। ইরাকের পরমাণু চুল্লি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে হামলা করে। এই সংবাদ ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের একটা উত্তেজনা সৃষ্টি হলো। পাকিস্তানের এই বিষয়ে একটা পাল্টা প্রতিক্রিয়া করার প্রস্তুতি শুরু হয়েছিল। এর মধ্যে নিউ ইয়র্কে যে আমেরিকার নিউ ইয়র্কে পাকিস্তানের যে দূতাবাস আছে, সেই দূতাবাসের চিফ অফ স্টাফ, পাকিস্তানের রাষ্ট্রদূত, আমেরিকায় নিয়োগপ্রাপ্ত, তিনি একটা ফোন পেলেন। ফোনে ইসরায়েলে, আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ফোন করলো পাকিস্তান রাষ্ট্রদূতকে যে আমি আপনার সাথে একটু বৈঠকে বসতে চাই আপনার দূতাবাসে এসে। ঠিক আছে, আসলো। ইসরায়েলের রাষ্ট্রদূত এসে বললো পাকিস্তানের রাষ্ট্রদূতকে যে আমাদের সম্পর্কে যে সংবাদ প্রচার হয়েছে আসলে সম্পূর্ণ ভুয়া,
ইসরায়েলের এ ধরনের কোনো দূরভিসন্ধি নেই পাকিস্তান হামলা করার, পাকিস্তানের পরমাণু বোমার ধ্বংস করার। আপনার এই বিষয়ে নিশ্চিত থাকুন, ইসরায়েল এই ধরনের কোনো পদক্ষেপ নেবে না, বা এই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবেও নি। এটা ভুল সংবাদ। যাক, ঠিক, এটা এই ভুয়া সংবাদ মিটে গেল। এখন পাকিস্তান তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে কি করেছে, যে একটা যা করার করবে। এর মধ্যে আমেরিকা পাকিস্তানের ভিতরে চারিদিকে থেকে আন্দোলন চলছিল বিপুলভাবে। যে ইমরান খান লাহোরে বিশাল বিক্ষোভ করে তিনি স্লোগান দিচ্ছিলেন, রুখি সুখি খায়েঙ্গে, অ্যাটম বোম বানায়েঙ্গে। ইমরান খান এই স্লোগান দিয়েছিলেন লাহোরের বিশাল জনসভায়। অন্যদিকে বেনজির ভুট্টো আবার নারী খোঁচা দিয়ে যাচ্ছিল এই যে যে যে, নেওয়াজ শরীফ নেওয়াজ শরীফ যেন জেনারেল নিয়াজির মতো ফেলটুস না হয়। জেনারেল নিয়াজি যেভাবে ঢাকাতে পরাজিত হয়েছিলেন এবং ভারতের হাতে বা ভারতের সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিলেন, ওইদিকে ইঙ্গিত করে জেনারেল নিয়াজির মতো ফেলটুস যাতে না হয়, নেওয়াজ শরীফকে ওইভাবে খোঁচা দিয়েছে বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো সবসময় খোঁচা দিয়ে কথা বলতেন। এটার কারণে আরো নেওয়াজ শরীফ আরো হয়ে গেলেন, বিব্রত বোধ করলেন। এদিকে জামাত ইসলামীও একটার পর পাকিস্তান জামাত ইসলামী একটার পর একটা আলটিমেটাম দিয়ে যাচ্ছিল, পরমাণু বোমা বিস্ফোরণ ঘটাতেই হবে। এমনকি আরো মজার ঘটনা হলো, রাওয়ালপিন্ডিতে শিশুদের একটা মিছিল বের হয়েছিল। শিশুদের মিছিল বের হয়েছিল, তাদের স্লোগান ছিল, আমরা পিডার চাই না, আমরা দুধ খাওয়ার পিডার চাই না, আমরা নিউক্লিয়ার ব্লাস্ট চাই। এলো অবস্থা পাকিস্তানের, শিশু পর্যন্ত মিছিল করছে। এমন অকল্পনীয় চাপ অভ্যন্তরীণ এবং বাইরের নওয়াজ শরীফের জন্য কি যে ভয়ঙ্কর ছিল সেটা কল্পনা করা মুশকিল। তো ঠিক আছে, সব দিক বিবেচনা করে পাকিস্তান বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছে। তবে শেষ মুহূর্তে পাকিস্তান শেষ চেষ্টা করছে বিস্ফোরণ থেকে না করার জন্য। তারা পাকিস্তান বিশ্ব শক্তির কাছে একটা আবেদন জানিয়েছে যে ভারত যদি তার কাছে থাকা সমস্ত পরমাণু বোমা ধ্বংস করে দেয়, তাহলে পাকিস্তানও এটা থেকে পিছিয়ে আসবে। তো বিশ্ব শক্তি এমন ভান করলো যেন তারা পাকিস্তানের কোনো দাবি শুনেনি। যাক, ঠিক আছে। টানাহেসরা পদ্ধতি তো মার্কিন স্যাটেলাইট একটা রিপোর্ট করলো পেন্টাগনে, যে ইরান আফগান বর্ডারের কাছে, পাকিস্তান সীমান্তে ইরান আফগান বর্ডারের কাছে চাগি, আমরা বাংলায় পত্রপত্রিকায় সময় তখন চাগাই লিখেছে, উর্দু উচ্চারণ চাগি নামক একটা উপত্যকা, পাহাড়ি উপত্যকায় পাকিস্তান সেনাবাহিনীর একটু সন্দেহজনক তৎপরতা দেখা যাচ্ছে। মার্কিন স্যাটেলাইট এমন একটা অস্বাভাবিক নড়াচড়া চোখে পড়ছে। তো বিষয় ছিল আসলে পাকিস্তান আরো 20 বছর আগে এই চাগি উপত্যকায় তাদের পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানোর জন্য জায়গাটা নির্বাচন করে রেখেছিল। এখানে ভবিষ্যতে কখনো যদি পরমাণু বোমা বানায়, এখানে পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটানো হবে। এই চাগি উপত্যকাকে নির্বাচন করার পিছনে দুটি কারণ ছিল। একটা কারণ ছিল এই চাগি উপত্যকাটা ছিল প্রচন্ড গরম, উষ্ণ, এবং এখানে কোনো পানি ছিল না। এই দুটি কারণে এখানে কোনো জনসংখ্যা ছিল না, আবাদি ছিল না, খুবই কম আবাদি ছিল। পাশাপাশি এই চাগি উপত্যকাটা ছিল বিশাল, মানে দুইটা ইসরায়েলের সমান, এত বিশাল। তো এত বিশাল এই অঞ্চলে জনসংখ্যা ছিল মাত্র 1 লাখেরও কম। তো পরমাণু বোমা বিস্ফোরণ উপলক্ষে আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা আগেই খালি করে রাখা হতো, যাতে তেজস্ক্রিয় পরমাণু বিস্ফোরণ করে তেজস্ক্রিয় কারণে কোনো মানুষের ক্ষতি না হয়। দ্বিতীয় কারণ ছিল এই চাগি উপত্যকাকে নির্বাচন করার, এই এলাকা এত বেশি দুর্গম যে মার্কিন স্যাটেলাইট ছাড়া খালি পায়ে হেঁটে বা যানবাহনের মাধ্যমে এই এলাকায় এসে পাকিস্তানের এই পরমাণু বোমা বিস্ফোরণের ক্ষেত্রটাকে দেখার জন্য গোয়েন্দাগিরি করার কারো পক্ষে সম্ভব ছিল না। 20 বছর আগে থেকেই এই এলাকার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি পাক গোয়েন্দাদের মানে পুরো নিয়ন্ত্রণে ছিল, নখদর্পণে ছিল। তো পাকিস্তান পরমাণু বোমা বিস্ফোরণের জন্য এই জায়গায় পাহাড়ের এল শেপের দুটা গর্ত করেছে বিশাল আকারের, যাতে বিস্ফোরণের যা ধাক্কা সব গর্তের ভিতরে হয়। তো পাকিস্তান পুরোপুরি প্রস্তুত এখন পরমাণু বোমা বিস্ফোরণের জন্য, গর্ত সবকিছু প্রস্তুত। ডেডলাইন যেদিন বিস্ফোরণ ঘটানো হবে তার থেকে মাত্র আর 4 দিন বাকি। এর মধ্যে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটলো। এমন কিছুতে ঘটতে পারে পাকিস্তানের কেউ কল্পনাও করতে পারেনি, যে এমন ঘটনা যে পরমাণু বোমা বিস্ফোরণটাই হুমকির মুখে পড়লো। ঘটনা ছিল যে 24 মে 24 তারিখে পিআইএ মানে পাকিস্তানের বিমানের একটা বিমান বেলুচিস্তানের তুর্বত শহরের বিমানবন্দর থেকে করাচির দিকে যাচ্ছিল। তো করাচির দিকে যাওয়ার সময় পথের মধ্যে গোয়াদর, যেখানে চীন আমেরিকা পাকিস্তানের জন্য একটা গভীর সমুদ্র বন্দর বানিয়েছে, সে গোয়াদর থেকেও কিছু যাত্রী বিমানে উঠবে। তো সেজন্য এটা ছিল একটা যাত্রীবাহী লোকাল বিমান। তো গোয়াদর বন্দরের বিমানবন্দরও
এই বিমানটা পিআই এর এই বিমানটা নেমেছে, অবতরণ করছে। তো গোয়াদর থেকে সাধারণ যাত্রীদের সাথে সাধারণ কিছু যাত্রী উঠছে। এদের মধ্যে 3 জন যাত্রী ছিল একটু ব্যতিক্রম, তাদের মতিগতি চলাফেরা কেমন যেন একটু সন্দেহজনক। তো বিমানে ছিল 24 জন যাত্রী আর 5 জন ক্রু। এই 24-5 মিলে এরা করাচি থেকে বিমান উড়াল দিয়েছে। কিছু তো যাওয়ার পর ওই যে 3 জন সন্দেহভাজন যাত্রী, তারা যে যার পকেট থেকে আলখাল্লার ভিতর থেকে অস্ত্র বের করে পুরো বিমানটা হাইজ্যাক করলো এবং পাইলটকে বললো অস্ত্রের মুখে যে তুমি এই বিমানের রোগটা ভারতের দিকে ফেরাও, এ হুমকি দিয়েছে। আর পাশাপাশি হাইজ্যাকাররা কন্ট্রোল রুম নিয়ন্ত্রণ নিয়ে এ, এ, বোম্বে এয়ারপোর্টের সাথে যোগাযোগ করেছে, এয়ারপোর্টের সাথে। তো বোম্বে এয়ারপোর্ট থেকে জানানো হয়েছে যে ঠিক আছে, এ, আমরা যোগাযোগ করে ভারতীয় কর্তৃপক্ষ এই পাকিস্তানের বিমানটাকে জানাইছে যে তোমরা বোম্বাইয়ের আশেপাশে কোন একটা একটা নির্দিষ্ট এলাকা দিয়েছো, সেই এলাকায় বিমানটাকে অবতরণ করাতে হবে। তো ভারত অনুমতি দিয়ে দিয়েছে। এদিকে তো পাইলট যে কোনো ভাবে হোক, কৌশল হোক, বা পাক কর্তৃপক্ষকে বা গোয়েন্দা বিভাগকে বা বিমান সংস্থাকে জানাতে সক্ষম হয়েছে যে তাদের বিমান ভারতীয় এ, একদল স্পাই বা যে ভারতের কোনো লোক এটাকে হাইজেক করতে সক্ষম হয়েছে। পাক গোয়েন্দার সাথে সাথে তৎপর, পুরো পাকিস্তানের গোয়েন্দা বিভাগ তৎপর হয়ে উঠছে যে মাত্র কয়েক মিনিট, অল্প সময় হাতে, এই অল্প সময় এই সময়ের মধ্যে পাকিস্তান সীমান্ত পাড়ি দিয়ে বিমানটা ভারতে ঢুকে যাবে। এই অল্প সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে হাতে আছে। এর মধ্যে পরিকল্পনা সাজাতে হবে, বিমানটাকে যে কোনো মূল্যে ভারতের পাকিস্তান সীমান্তের মধ্যেই আটকাতে হবে, ভারতে নিয়ে যাওয়ার ঠেকাতে হবে। পাক গোয়েন্দারা বিদ্যুৎ গতিতে চমৎকার একটা পরিকল্পনা সাজিয়েছে এবং পাইলটকে সাথে সাথে গোপন মেসেজের মাধ্যমে তাকে খবর পাঠিয়েছে যে বিমানকে যে কোনো মূল্যে ভারতে যাওয়া রোধ করতে হবে। আপাতত পাকিস্তানের সিন্ধ প্রদেশের হায়দ্রাবাদ শহরের দিকে যেতে হবে, সেইখানে বিমানটাকে অবতরণ করাতে হবে। আর পাশাপাশি ভান করতে হবে যে বিমানটা আসলে ভারতের দিকে যাচ্ছে, ভারতের রাজস্থানের যোধপুর বিমানবন্দরে বিমানটা ল্যান্ড করবে, এমন একটা ভাব পাইলট বুঝিয়েছে হাইজ্যাকারদেরকে। তা হাইজ্যাকাররা তো নিশ্চিত তারা সফল একটা হাইজ্যাক করেছে এবং তাদের উদ্দেশ্য সফল। তারা সাফল্য উদযাপন করার জন্য নিশ্চিন্তে বসে তালি বাজাচ্ছে, খুশি গল্প করছে। তো বিমান অবতরণ করছে হায়দ্রাবাদ বিমানবন্দরে, পাকিস্তানের সিন্ধ প্রদেশের হায়দ্রাবাদ, ভারতের হায়দ্রাবাদ। তো পাইলট ঘোষণা দিয়েছে পাইলট ল্যান্ড করার পর যে আমরা যোধপুর এসে গেছি ভারতের। তো হাইজ্যাকার নিশ্চিন্তে বিমানের দরজা দিয়ে চারিদিকে তাকিয়ে দেখছে, আসলে তো ঠিক যোধপুরের মধ্যে দেখাচ্ছে, বিভিন্ন সাইনবোর্ডে যোধপুর লেখা। এবং এই ইয়াতে বিমানবন্দরের লঞ্চে দেখছে যে যোধপুরে মানে রাজস্থানে যেভাবে পাগড়ি, বড় বড় পাগড়ি, বড় মোছলা লোক থাকে, ওই ধরনের পোশাক পরা লোকজনই ঘুরছে। দেখো আসলে ঠিক যারা যোধপুরে এসেছে। আসলে ঘটনা হয়েছে পাক গোয়েন্দারা পুরো হায়দ্রাবাদ বিমানবন্দরটাকে যোধপুর বিমানবন্দর বানিয়ে ফেলেছে অল্প কয়েক মিনিটের মধ্যে, অল্প সময়ের মধ্যে। এক অবিশ্বাস্য তারা কৃতিত্ব দেখেছে। এবং পাশাপাশি পুরো যোধপুরের স্থানীয় বাসিন্দাদের মতো ক্যামোফ্লেজ নিয়ে পাক গোয়েন্দারা এখানে অপেক্ষা করছে। তো এরা বিমানের সাথে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করলো পাকিস্তান গোয়েন্দারা, হিন্দি ভাষায় হিন্দি ভাষায় কথাবার্তা শুরু করেছে হাইজ্যাকারদের সাথে। তো হাইজ্যাকাররাও এরা পাকিস্তানের গোয়েন্দা থেকে ভারতীয় মনে করে যোধপুরের কর্মকর্তা মনে করে আলোচনা শুরু করেছে। এবং তারা দুইটা দাবিও উত্থাপন করেছে। 1 নম্বর দাবি হলো পাকিস্তান চাগিতে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ করবে এটা থেকে সরে আসতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর হলো বেলুচিস্তান সরকারের যে ফান্ড আটকে দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার, সেই ফান্ডটা ছেড়ে দিতে হবে। এইটা বলে তারা বুঝাতে চাইছে যে আসলে তারা ভারতের লোক কেউ না, তারা পাকিস্তানের বেলুচিস্তানের লোক, বেলুচিস্তানের স্বাধীনতাকামী লোক, এমন এত বুঝাতে চেয়েছে। তো যাক, তো পাক কর্তৃপক্ষ পাকিস্তানের গোয়েন্দারা হাইজ্যাকারদেরকে বলেছে ঠিক আছে, আমরা তোমাদের দাবি মেনে এর কাছে পৌঁছাবো, পাকিস্তানের কাছে পৌঁছাবো, তোমরা আপাতত বিমানে থাকা যে নারী আছে এবং শিশু আছে তাদেরকে মুক্তি দিয়ে দাও। হাইজ্যাকাররা দেখলো যে সব তো ঠিক আছে, সব তাদের পরিকল্পনা মতোই চলছে। তারা নারী এবং শিশুদেরকে মুক্তি দিয়েছে। মুক্তি দেওয়ার পর এরপর পাকিস্তানের গোয়েন্দারা তাদের হাইজ্যাকার থেকে আবেদন করলো, ঠিক আছে আমরা তো আপনার দেশি মানুষ, তোমাদের কোনো নিরাপত্তার কোনো সমস্যা হবে না, তোমরা নেমে আসো, আমরা একসাথে আলোচনা করে বিষয়গুলো ঠিক করি। তো হাইজ্যাকাররা সরল মনে নেমে গেছে, বেশ বুদ্ধিমান হাইজ্যাকার। নামার সাথে সাথে পাকিস্তান একদম সর্বোচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডাররা চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ছে হাইজ্যাকার। 3 হাইজ্যাকারকে জীবিত অক্ষত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পরে তদন্ত আদর যত্নের পর প্রমাণ হয়েছে যে এই 3 জনেই হাইজ্যাকারের ভারতের রয়ের এজেন্ট। তারা কিভাবে
এই অস্ত্রসহ ঢুকলো। তারা গোয়াদর এয়ারপোর্টে, পাকিস্তানের গোয়াদর এয়ারপোর্টে 1 লাখ রুপি ঘুষ দিয়েছিল। ঘুষ দিয়ে তারা অস্ত্রসহ বিমান উঠেছে। তাদের পরিকল্পনা ছিল আসলে প্রথমে যোধপুর নিয়ে যাবে বিমানটাকে, যোধপুর থেকে রাজধানী দিল্লিতে আসবে, দিল্লিতে আসার পর সেখান থেকে পাক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সরাসরি লাইভ অনুষ্ঠান করে তাদের দাবি পেশ করবে, এই ছিল তাদের পরিকল্পনা। তো পাকিস্তানের চৌকস গোয়েন্দারা রয়ের এই ষড়যন্ত্র ধুলে মিশিয়ে দিয়েছে। তো পাকিস্তান যাক এই বিস্ফোরণ ঘটানোর ক্ষেত্রে যে অপ্রত্যাশিত যে বাধাটা দূর হয়ে গেছে। এরপর পাকিস্তানের সামনে এখন আর কোনো বাধা নেই। পাকিস্তান চীন এবং তার ঘনিষ্ঠ বন্ধু সৌদি আরবকে জানিয়ে দিয়েছে তারা পুরো বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে, এবং পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে যে তোমরা পাল্লে ঠেকাও, আমরা বিস্ফোরণ ঘটাবো। তো 28 তারিখ 1998 সাল বৃহস্পতিবার, চাগে উপত্যকা, এই সময়টাতে এই উপত্যকার আশেপাশে 100 কিলোমিটার এলাকা, পুরো 100 কিলোমিটার এলাকা পাকিস্তানের সেনাবাহিনী চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আর চাগে উপত্যকার আকাশে পাকিস্তানের শক্তির সবচেয়ে যত বোমারু বিমান, বেশিরভাগ বোমারু বিমান এক নাগারে উড়তে শুরু করেছে। এবং পাশাপাশি পাকিস্তানের ভারতীয় হামলা মোকাবিলা করার জন্য যতগুলো গড়ি মিসাইল ছিল পাকিস্তানের হাতে, হাতাফ 5, সমস্ত মিসাইলকে ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ শহরগুলোর দিকে মোতায়েন করে সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হচ্ছে, যাতে মুহূর্তের নির্দেশে ভারতের উদ্দেশ্যে মিসাইলগুলো লঞ্চ করা যায়। তো পাকিস্তানের সময় দুপুর 3টা 16 মিনিটে চাগি উপত্যকার পর্বতশ্রেণীতে যে এল সাইজের দুটি আছে গর্ত করা হয়েছে, সেখানে পাঁচটা অ্যাটমিক ব্লাস্ট মানে আণবিক পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়েছে। এটা ছিল চাগি 1। এরপর এটা 28 তারিখের ঘটনা। এরপর 2 দিন পর মে 30 তারিখে পাকিস্তান আরো একটা বোমা বিস্ফোরণ করেছে, এটা হলো চাগি 2। ভারত বিস্ফোরণ ঘটেছিল 5টি, আর পাকিস্তান এর জবাবে 6টা পরমাণু বোমা বিস্ফোরণ ঘটেছে। এই পরমাণু বোমা বিস্ফোরণের ঘটনার মাধ্যমে যে বিশ্বে যে পরমাণু শক্তিধর দেশ ছিল, দেশে যে প্রেস্টিজিয়াস তালিকা ছিল, সেই তালিকায় পাকিস্তান 7ম দেশ হিসাবে তালিকাভুক্ত হয়েছে। বিস্ফোরণের সংবাদ বের হওয়ার সাথে সাথে পুরো পাকিস্তান একদম রাস্তায় নেমে এসেছে। রাস্তায় নেমে এবং আন্দোলন নাচে কুদে আন্দোলন উদযাপন করছে, এবং মিষ্টি দোকানগুলো প্রথম 5 মিনিটে পুরো পাকিস্তানের সমস্ত মিষ্টি দোকান খালি হয়ে গেছে। পুরো বিশ্ব জুড়ে যেখানে যারা যত পাকিস্তানে ছিল তারা আনন্দে কি করবো ভেবে উঠতে পারছিল না। আমরা তখন পটিয়াতে পড়ি। আমরা তখন শুধু এই ঘটনার জন্য এই উত্তেজনা আমরা নিয়মিত পত্রিকা কিনতাম, দৈনিক একদিন 2-3টা করে পত্রিকা কিনতাম আমরা পটিয়াতে পড়া ছাত্র থাকাকালে। নিয়মিত সংবাদ আপডেট জানার চেষ্টা করতাম কি হচ্ছে না হচ্ছে। পরমাণু বিস্ফোরণ ঘটনার সংবাদে আমরাও রীতিমতো হইচই করে রুম থেকে বেরিয়ে পড়েছিলাম এই আনন্দ সংবাদ উদযাপন করার জন্য। আসলে এটা আমার জন্য একটা অনেক বড় বিজয় ছিল। আর অন্যদিকে এই বিস্ফোরণ সংবাদে অপর পাশে দিল্লিতে চারদিকে যেন কবরের মানে শ্মশান, এমন নীরবতা, চারদিকে কোথাও কেনি। অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, দিল্লি ফ্রন্ট পুরো নীরব হয়ে গেছিল। আরো সবচেয়ে মরার উপর খাড়াগা ছিল, তখন লোকসভা অধিবেশন চলছিল দিল্লির পার্লামেন্ট চলাকালে পাকিস্তানের বোমা বিস্ফোরণ সংবাদ, সেই চলাকালে সংবাদ পৌঁছার পরে ভারতের লোকসভা অধিবেশনের জন্য রীতিমতো হইচই পড়ে গেছে। কি করবে বুঝে উঠতে পারছিল না তারা। পুরো লোকসভা জুড়ে হইচই, স্পিকার বারবার লাঠি দিয়ে বাড়ি দিয়ে ওই মাতুল দিয়ে বাড়ি দিয়ে হইচই থামাতে পারেনি না, শেষ পর্যন্ত এজলাস বরখাস্ত করতে বাধ্য হয়েছে স্পিকার। বাস সেদিন তো মুলতবি সংসদ, তাদের পার্লামেন্ট অধিবেশন। তো বিস্ফোরণ তো হয়েছে, এখন এর প্রতিক্রিয়া কি? সারা বিশ্ব থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছিল। একের পর এক দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে, এবং প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সাথে ঘোষণা দিয়েছে যে পাকিস্তানের উপর একদম নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এবং সুইডেন পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করার বন্ধ করে দিবে এই ঘোষণা দিয়েছে। এমনকি চীনও একটু মুখ রক্ষার জন্য আর কি মৌখিক দুঃখ প্রকাশ করেছে, আফসোস প্রকাশ করেছে দৈনিক জঙ্গের ভাষায়। চীন ভি আফসোস জাহির কিয়া, দৈনিক জঙ্গের সেদিন পত্রিকা কাটিংয়ে আমি দেখলাম। তো এমনকি জাপানও পাকিস্তানের উপর অবরোধ আরোপ করেছে, বিশ্ব ব্যাংক, IMF, এশিয়ান ব্যাংক সাহায্য বন্ধ করে দিয়েছে। তখন পাকিস্তানের অর্থনীতির অবস্থা ছিল, তখন তার ঋণ ছিল $32 বিলিয়ন পাকিস্তানের ঋণ ছিল। আর পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অবস্থা ছিল মানে অকল্পনীয় রকমের ভয়াবহ, 1.26 বিলিয়ন।
মানে 1.26। তার মানে $2 বিলিয়ন তাদের রিজার্ভ ছিল না, এত অবস্থা খারাপ। মানে চরম অনিশ্চিত ভবিষ্যৎ, পকেট সম্পূর্ণ খালি। এই যে অচল অবস্থা, পাকিস্তান এই অচল অবস্থা কিভাবে কাটিয়ে উঠেছিল। আর এই পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদের খানকে কেন অপমানজনকভাবে পরমাণু কর্মসূচি থেকে বরখাস্ত করা হয়েছিল, এবং তিনি কিভাবে পরমাণু প্রযুক্তিগুলো সারা বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করেছিলেন বা ছড়িয়ে দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়, এটা কিভাবে হয়েছিল। আর তার পরমাণু প্রযুক্তি পাচারকে কিভাবে আমেরিকা ধরেছিল। এই ধরনের আরো নানা ঘটনা, অনেক অনেক অত্যন্ত আকর্ষণীয়, অনেক মজার মজার ঘটনা নিয়ে আমাদের ইনশাল্লাহ আগামী পর্ব। আজকের মতো এখানেই শেষ করি, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার মতো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জেনে আমাদের মুসলিম বিশ্বকে আমার মুসলিম বিশ্বের অবস্থা কিভাবে উন্নত করা যায়, কিভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে, মুসলিম বিশ্ব মানে সুন্নি বিশ্ব, শিয়া বিশ্ব না, শিয়ারা মুসলিম না, তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। তারা কখনো মুসলমানদের পক্ষে ছিল না। তারা কখনো যদি মুসলমানদের পক্ষে কোনো সাহায্য সহযোগিতা করে, হামাস বা অন্য কাউকে, সেটা তাদের স্বার্থের কারণে করে, মুসলমান বলে করে না। তারা যে দাবি করে যে প্রেসিডেন্ট রাইসিকে, ইব্রাহিম রাইসিকে মেরেছে মুসলমান বলে মেরেছে, হম, মারেনি, এটাতে বিমান দুর্ঘটনা করেছে। আর যে বিমান হেলিকপ্টার গিয়েছে, হেলিকপ্টারও আমেরিকার নির্মিত। তো এটা কোনো হত্যাকাণ্ড এখনো পর্যন্ত প্রমাণিত না। পাশাপাশি তাকে মুসলিম হিসেবে যে হত্যাকাণ্ড হয়, মুসলমান হিসেবে মারেনি, মানেছে ইসরায়েলের শত্রু হিসাবে। ইসরায়েল তাকে মুসলমান হিসেবে শত্রু মনে করে না। ইসরায়েল চায় না যে তার আশেপাশে কেউ পরমাণু অস্ত্রের অধিকারী হোক। পরমাণু অস্ত্রধারী প্রতিপক্ষ সে ইসরায়েল চায় না। না হলে যদি আমেরিকা ইরানের শত্রু হতো, তাহলে ইরানকে কেন আমেরিকা ইরাকে অ্যাক্সেস দিল? ইরাকে সাদ্দাম সরকারকে ফেলার পর ইরানকে একদম ব্ল্যাঙ্ক চেক কে দিয়েছিল? আমেরিকা দেয়নি? দিয়েছে তো, শত্রুদের কেন দিল? এখনো তো ইরানের উপস্থিতি পরোক্ষ মানে, হ্যাঁ, একটা সীমা পর্যন্ত, মানে সীমার অতিরিক্ত গেলে আমেরিকা ইসরায়েল সেটা সীমার বাইরে যেতে দেয় না। একটা সীমা পর্যন্ত সুন্নিদের বিরুদ্ধে শিয়াদেরকে সম্পূর্ণ পুরোপুরি প্রশ্রয় বিশ্ব শক্তিগুলো দেয়। যাক, আমি এই আলোচনা আবার লম্বা হয়ে যাবে, আমরা এটা নিয়ে আলাদা করে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত দলকে এক এবং এক ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদের গাজার ভাই বোনদের হেফাজত করুন, বিশ্বের সমগ্র মাজলুম মানুষ এবং মুসলমানদের আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন ওয়া আখিরু দাওয়ানা। এবং আমাদেরকে আমাদের দেশের শত্রু যারা, যে দেশ, যে কোম্পানি, তাদের পণ্য, তাদের সব ধরনের বাণিজ্য সম্পূর্ণরূপে বয়কট করার তৌফিক দান করুন, আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল।